এই তুই এখানে কি করিস? বাল ফালাই, তোর কি? কানের নিচে দিয়া বয়রা বানাই ফেলবো একদম। মানুষ চিনস? ও হ্যালো, তোর বাপের খাই না, পড়িও না। কি তুই আমার বাপের নাম নিয়ে কথা বলিস? তোরে আমি আজ খাইছি। তোর সাথে আমার কিছু নাই, ব্রেকআপ হয়ে গেছে। সো কাহিনী করিস না, বাসায় যাইয়া নাক ডেকে ঘুমা। আরে নীলা, ক্লাসের সময় হয়ে গেছে, চল জলদি। ওই যা, ক্লাসে যা। তোকে আমি দেখে নিব। দেখছিস অনেক, এখন যা। নীলা ক্লাসে চলে গেল। এদিকে আরিয়ান ওর বন্ধুদের কাছে চলে গেল। আরিয়ান অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আর নীলা ফার্স্ট ইয়ারে। ওদের 2 বছরের প্রেম কাহিনীর কিছুদিন আগেই পরিসমাপ্ত হলো। এখন কেউ কাউকে দেখতে পারে না। সাপ বেজির মতো দুজন দুজনের পেছনে লেগেই থাকে। দেখা হলেই ঝগড়া হবে। আরিয়ান চলে গেল বন্ধুদের কাছে। কোথায় ছিলি এতক্ষণ? আর বলিস না, শাকচুন্নির জ্বালায় থাকা যায় না। যেখানেই দেখে লেগে যায় পেছনে। আমার মনে হয় নীলা তোকে ভালোবাসে। চুপ থাক, এমন ভালোবাসা আমার চাই না। প্রচুর প্যারা দেয়। ওই যে দেখ, সাদিয়া আসতেছে। উফ, আমার ক্রাশটা, জানের জান, জীবনের জীবন। এত কথা না বলে যা, প্রপোজ কর গিয়ে। কখন কে পটিয়ে ফেলে বলা যায় না। যাচ্ছি। আরিয়ান স্মার্ট ছেলে, অনেক মেয়ের ক্রাশ। যাই হোক, সে সাদিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। সাদিয়া, তোমার সাথে কথা ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া ডেকো না প্লিজ। কেন? অ্যাকচুয়ালি তোমাকে প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছি। তোমার টানা টানা চোখ, কাজল কালো চোখ, লাল লাল ঠোঁট, সব আমাকে পাগল করে দেয়, নেশা লেগে যায়। তুমি ছাড়া ইদানিং কিছু বুঝি না। সো আই লাভ ইউ সো মাচ। সাদিয়া চুপ করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। চুপ করে থেকে হার্টবিট বাড়িয়ে দিও না প্লিজ। আমাকে একদিন সময় দিন। আচ্ছা ঠিক আছে, কালকে এর সময় তোমার জন্য অপেক্ষা করব। ওকে। সাদিয়া হাঁটা ধরল। সাদিয়া, সাদিয়া পেছন তাকালো। উত্তরটা কিন্তু হ্যাঁ হওয়া চাই, না হলে কিন্তু মরেই যাব। সাদিয়া চলে গেল। শাওন আরিয়ানের কাছে আসলো। কি বললো রে? দোস্ত, বল। ধরে নে রাজি হবেই। দুজন হাতে হাত ধরে খুশিতে ক্লাসে চলে গেল। বিকেল বেলা। কি রে, তোর কি হয়েছে? আর বলিস না, কি হয়েছে বলবি তো? অনেকদিন পরে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া এসেছে। তো কি সমস্যা? ওই বাসায় একটা মেয়ে আছে। ওয়াও, কেমন? নিশ্চয়ই খুব সুন্দর। তোর তো খুশি হওয়ার কথা। শালা পুরোটা তো শুনবি তো। আরে বল, রাগিস কেন? মেয়েটা খুব সুন্দর, মাশাল্লাহ। প্রথম দেখাতেই চিন্তা করে ফেলছি বিয়ে করলে এরই করব। বাহ বাহ, তারপর? তো প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখতাম। একদিন দেখি একটা ছেলের সাথে ঘুরতেছে। এই জন্য মন খারাপ? ছেলেটাকে বল পেদানি দিমু, বুড়িগঙ্গায় ভাসায়া দিব। তুই সব বল, শালা পুরো কথা না শুনে মাঝখানে কথা বলবি না। থাক ভাই, আর বলবো না, তুই বল। তো খোঁজ নিয়ে দেখি ছেলেটা তার বয়ফ্রেন্ড। 2 দিনই ব্রেকআপ করাইলাম। আলহামদুলিল্লাহ বলে মেয়েটাকে বউ ভাবা শুরু করে দিছি। প্রপোজ করার জন্য আজকে রেডিও ছিলাম, কিন্তু দুপুরবেলা ভার্সিটি থেকে বাসায় গিয়ে দেখি আম্মু আর ওই মেয়েটা ড্রয়িং রুমে বসে আছে। বাবা দোস্ত, তোর তো কুত্তা ভাগ্য। যাওয়ার আগেই তোর বউ তোর ঘরে। হাবিব রাগে দৃষ্টিতে তাকালো। আরিয়ান চুপ হয়ে গেল। সব ঠিক আছে, কিন্তু যখন শুনলাম ওই মেয়ে আম্মুকে আপু বলে ডাকে, জীবনটা বেদনা হয়ে গেল। আম্মু আমার সাথে মেয়েকে মামা ভাগ্নি হিসেবে পরিচয় করিয়ে দিল। আরিয়ান, শাওন, তুষার ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না। 3 জন হাবিবকে 3টা থাপ্পড় দিয়ে দিল। শালা বলত। শালা আর্টিস্টিক। শালা প্রতিবন্ধী। ওরে পাবনা নিয়ে আয়। সবাই সবার বাসায় চলে গেল। তো পরের দিন আরিয়ান সাদিয়ার জন্য অপেক্ষা করতেছে। এমন সময় সাদিয়া আসতেছে। লাল শাড়ি, কপালে নীল টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, সব মিলিয়ে অস্থির লাগছিল। সাদিয়া সামনে আসতেই, ওয়াও, তোমাকে আজ দারুণ লাগছে। যদিও প্রতিদিনই লাগে, আজকে পুরোই অন্যরকম। ও থ্যাংক ইউ। সো আমার উত্তরটা? উফস, আমি না কিছু খেয়ে আসিনি। চলো ক্যান্টিনে খেতে খেতে কথা বলি। ওকে চলো। আরিয়ান আর সাদিয়া ক্যান্টিনে চলে যায়, খাবার নিল। এখন বলো, আমার না সহ্য হচ্ছে না। সত্যি বলতে তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে।
তোমার স্টাইল আমাকে মুগ্ধ করেছে। সব মিলিয়ে তুমি একদম পারফেক্ট। উফস, এত প্রশংসা না করে বলো না ভালোবাসো। আরিয়ান মনে মনে বলল, আমি হয়তো তোমাকে হ্যাঁ বলতাম, কিন্তু আই এম সো সরি। সরি কেন? আমাকে নীলা সব বলেছে। তুমি নীলার এক্স বয়ফ্রেন্ড। ব্রেকআপ হওয়াতে তুমি এখন আমার কাছে এসেছো। এসব না জানলে হয়তো আজ আমি রাজি হয়ে যেতাম, কিন্তু আমি জেনে শুনে কারো এক্সকে আমার বয়ফ্রেন্ড বানাতে পারবো না। আমি দুঃখিত। নীলার সাথে আমার কিছু ছিল না। মিথ্যে বলে লাভ নেই। আমায় নীলা প্রমাণও দিয়েছে আমি সেকেন্ড হ্যান্ড মাল ইউজ করি না। বলেই সাদিয়া চলে গেল। এত অপমান আরিয়ানকে এর আগে কেউ করেনি। ইচ্ছে করছে নীলাকে মেরে ফেলতে। হন্যে হয়ে নীলাকে খুঁজতে লাগলো। অন্যদিকে নীলা আজকে ভার্সিটিতে আসেই নাই, বাসাতেই আছে। নীলা বাসায় বসে টিভি দেখতেছে। এমন সময় রিয়ার কল দিল। নীলা রিসিভ করলো। কি খবর রে? খবর তো ঝাক্কাস। সাদিয়া আরিয়ানকে পুরো থ বানিয়ে না করে দিয়েছে। আমার সাথে পাঙ্গা নিল, এবার বুঝবো ঠেলা। আমার ট্রিট যেন পেয়ে যাই। পেয়ে যাবি, চিন্তা করিস না। গতকাল আরিয়ান প্রপোজ করার পর সাদিয়া ক্লাসে যায়। আরিয়ান যে সাদিয়াকে প্রপোজ করেছে তা নিয়ে সাদিয়া তার বান্ধবীদের সাথে কথা বলতেছিল। তখনই নীলার কানে এটা যায়। তখনই নীলা এগিয়ে যায়। এই সাদিয়া, আরিয়ান তোকে প্রপোজ করছে? হুম। তুই জানিস ও কত বড় লুচ্চা? কি সব বলিস? উনি অনেক ভদ্র আছে। তারপর নীলা ওর আর আরিয়ানের সব বলে পিকও দেখায়। তো কি, তোর সাথে তো ব্রেকআপ হয়েছে। হয়েছে। এখন যদি তুই ইউজ করা জিনিস ইউজ করিস তাতে আমার কি? আমার কিছু হবে না, আমি চললাম। এই বলে নীলা চলে আসে। নীলা সোফায় বসে বসে এসব ভাবছে আর হাসতেছে। এমন সময় নীলার মা, কি রে, তুই একা একা হাসছিস? ও তুমি বুঝবা না। বুঝবা না? আচ্ছা, তোর বাবাকে বলে বিয়ের ব্যবস্থা করেছি তো। ওফ মা, তোমার আর কোনো কাজ নাই, খালি বিয়ে বিয়ে করো। তুই যেই একা একা হাসছিস, এসব ভালো ঠেকছে না আমার, সন্দেহজনক। তোমার জন্য আমার হাসও বন্ধ করে দিতে হবে। তারপর নিজের রুমে চলে গেল। অন্যদিকে আরিয়ান নীলাকে পেয়ে ক্যান্টিনে বসে আছে। শাওন আর তুষার আসলো। কি রে, এখানে এভাবে বসে আছিস, ক্লাসেও গেলি না? আরিয়ান কিছু বলছে না। ওদিকে হাবিব শালায় মেয়ের জন্য ভার্সিটি আসে না, এখানে তুই এসেও এভাবে বসে আছিস। বলবি তো কি হয়েছে? আরিয়ান সব বলল। ওর কথা শুনে দুজনে হাসতে লাগলো। হাসিস কেন? মেয়ে তো ভুল বলে নাই, আসলেই তো তুই নীলার এক্স বয়ফ্রেন্ড। তুই তোরে আজকে। সামনে থাকা বোতলটাই হাতে নিল। শাওন অবস্থা বেগতিক দেখে দৌড়ে পালালো। দৌড়াতে দৌড়াতে গিয়ে খেলো এক মেয়ের সাথে ধাক্কা। দুজনেই পড়ে গেল। এক্সকিউজ মি, চোখে দেখেন না? আপনি দেখেন না? দেখছেন দৌড়ে পালাচ্ছি, সামনে আসলে কেন? ফালতু ছেলে। শাওন মেয়েটার দিকে তাকালো ভালো করে। খুবই সুন্দর, পছন্দ হয়ে গেল। আপনার নাম কি? নাম দিয়ে কাজ কি? ফালতু ছেলে। বলেই মেয়েটি হাঁটা ধরল। ওরে কে, কোথায় আসিস? আমাকে ধর, আমি তো ক্রাশ খেয়েছি। মেয়েটি একবার পেছনে তাকিয়ে চলে গেল। এমন সময় কলার চেপে আরিয়ান ধরল শাওনকে। এইবার যাইবি কোথায়? দেখ ভাই, তুই না আমার ভাইয়ের মতো, একটু দুষ্টামি না করছি, এত রাগিস কেন? আচ্ছা, মাফ করে দিলাম। এই না হলে আমার বন্ধু। পাম বাদ দাও। ওই মেয়েটাকে? কোনটা? ওই যে তোকে ফালতু বলে যে চলে গেল। আমার হবু গার্লফ্রেন্ড। হবু কেমন? আজকে ক্রাশ খাইছি, কাল তো পড়াবো, কয়েকদিনের মধ্যে ওর সাথে প্রেম করব। সো হবু হলো না? তোর মাথা হয়েছে শালা। চল ক্লাসে যাই। না, আজ ক্লাস করব না, নীলাকে খুঁজতে হবে। ওরে আমি খাইছি। নীলা কলেজে আসেনি, পাবি কোথায়? ও, এই জন্যই খুঁজে পাচ্ছি না। শালিরে পাইয়ে নেই, একেবারে খাইয়ে ফেলবো। 2 বছর তো খাইতোস, আবার কি খাইবি? শাওন, কিছু না, সরি। বাসায় গেলাম, বিকালে মন্টুটার দোকানে দেখা হবে। তো আমরা আর ক্লাস করব কেন? চল 3 জনেই বাসায় চলে যাই। 3 জনই বাড়িতে চলে গেল। বিকেল বেলা মন্টুদার দোকানে বসে আড্ডা দিচ্ছে সবাই। এমন সময় আরিয়ান দেখে নীলা যাচ্ছে। দেখে সকালের কথা মনে পড়ে গেল। মনে মনে বলে, তোরে আমি খাইছি। দৌড়ে রাস্তার ওপারে গিয়েছে। নীলার সামনে দাঁড়ালো। এই যে মিস্টার, পথ ছাড়ুন। বাবা,
এত সুন্দর করে কথাও বলতে জানিস? আগে জানতাম না। 2টা বছর জ্বালাইছিস, এখনো কেন জ্বালাস? সাদিয়াকে কি বলছিস? ইস সাদিয়া, তাহলে ওর সব বলে দিচ্ছে। শখচন্নি কোথাকার, মুখটাও বন্ধ রাখতে পারে না। বলিস না কেন? আচ্ছা, এই সাদিয়াটাকে? তুই সাদিয়াকে চিনিস না? কানের নিচে দিয়া বসাইয়া রাখবো। তুই চাস আমি এখন এখানে চিৎকার করি, তারপর লোকজনের হাত পায়ে মার খাস? তুই কি চাস আমি তোকে লিপ কিস করি এই ভরা রাস্তায়? কি? হ্যাঁ। খারাপ, দেখাচ্ছি মজা। নীলা চিৎকার দিতে যাবে তখনই আরিয়ান সামনে থেকে সরে গেল। পাবলিক মাইর বড়ই ডেঞ্জারাস, বলা তো যায় না হাড্ডি খুঁজে পাওয়া যাবে কিনা। এইসব ভেবে আরিয়ান সরে গেল আর নীলা চুপচাপ একটা ভাব নিয়ে চলে গেল। আরিয়ান শরীর জ্বলছে, এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। এমন সময় শাওন আর তুষার কাছে আসলো। দোস্ত, নীলার কাছে তোর হার মেনে নেওয়া যাচ্ছে না। তুই খালি অনুমতি দে, এক্ষুনি তোর সামনে নিয়ে আসবো। যা। হ্যাঁ, খাইছে আমারে। আমি তো ফাইজলামি করতেছিলাম। ওই মেয়ে যে ফাজিল, আমাকে এক হাটে বিক্রি করে আর এক হাট থেকে কিনে আনবে। ডায়লগ কম মার রে ভাই, এত কথা বলিস কেন? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। কিন্তু ঘি তো সোজা আঙ্গুলে ওঠে। ওরে কিছু বলবি নাকি পানিতে চুবামু আমি? বলে আরিয়ান আর তুষার দোকানে চলে গেল। শাওন মনে মনে, কি ভুল বললাম? সোজা আঙ্গুল তো ঘি ওঠেই কেন? বোতলের ভিতরে যদি আঙ্গুল সোজা ঢোকানো হয় তাহলে তো অবশ্যই আঙ্গুলে একটু লেগে থাকবে। তো হলো না সোজা আঙ্গুলে ঘি ওঠানো? রাত 8টা বাজে। শাওন, আরিয়ান আর তুষার নীলাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। এবার বল কি করতে আনছিস এখানে? ওয়েট বন্ধু, বড় বড় ইটের টুকরা নে। তুষার 2টা টুকরা এনে দিল। ছোটবেলায় এক ঢিলে 4টা আম পারতাম। তার সাথে এখানের কি সম্পর্ক? না আছে আম, না আছে কোনো কিছু। আজ তো বাড়িটাই দাঁড়ানো। তোকে চুপ থাকতে বলছি না? আরিয়ান নীলার রুমের দরজায় টার্গেট করলো, তারপর পরপর 2টা ঢিল দিল। জানালার কাজ শেষ। হঠাৎ কুকুর 2টা দৌড়ায় আসলো ঘেউ ঘেউ করতে করতে। আমার মনে হয় আর গার্লফ্রেন্ড পটানো হলো না। আল্লাহ আমারে বাঁচাও। আমার আর বিয়ে করা হবে না। বাঁচতে চাইলে দৌড়া। অন্যদিকে নীলার ঘরের ভিতরে হঠাৎ কাজ ভেঙে পড়ায় দিল চিৎকার। সাথে সাথে আম্মু আব্বু চলে আসলো। কি রে নীলা, চেল্লাচ্ছিস কেন? এইদিকে দেখো। কে করেছে? ওনারা জানালা দিয়ে তাকিয়ে কাউকে পেল না। অন্যদিকে আরিয়ান, শাওন, তুষার দৌড়ে কোনো রকমে একটা দেওয়ালে উঠে বসলো। শালা, আজ যদি ধরা পড়তাম উপরে চলে যেতাম। বাবা, বেঁচে গেছি। কালকের মসজিদে 14 টাকা দান করব। 14 টাকা কেন রে? সেটা আমার ইচ্ছা। জীবনটা খেয়ে দিচ্ছিল, অল্পের জন্য বেঁচে গেছি। শালা কিপটা। কে জানতো ওই কুত্তির ঘরেও কুত্তা আছে? বাল প্রেম করছে, এইটুকু জানো না? হয়েছে ভাই, বাসায় চল এখন। 3 জন বাসায় চলে গেল। পরের দিন কলেজে। এই যে মিস, আপনি অনেক সুন্দর। প্রথম দেখায় মন নিয়েছেন কেড়ে, এখন ভালোবেসে আপন করে। থামেন থামেন, আর বলতে হবে না। ভাগ্যিস থামাইছে, না হলে এরপরে যে কি বলতাম সেটা মাথায় ছিল না। একদিনেই প্রেম ভালোবাসা হয় না। আর আপনাকে তো আমার ফালতু ছাড়া কিছুই মনে হয় না। আগে ভালো হন, তারপর ভেবে দেখবো। হাই হাই, তুমসে মেয়ে কোরবান। পাগল। ভেঙচি কেটে হাঁটা ধরলো। নামটা তো বলে যাও। মেয়েটির পেছনে ঘুরে তাকালো। নিপা। মেয়েটি চলে গেল। অন্যদিকে আরিয়ান সাদিয়ার পেছন পেছন হাঁটছে। সাদিয়া, শোনো না প্লিজ। তোমার সাথে আমার কোনো কথাই নেই। আরিয়ান সাদিয়ার হাত ধরে ফেলে। প্লিজ। সাদিয়া দাঁড়ালো। বলো কি বলতে চাও। থ্যাংক ইউ। আগে বলো কি বলবা। বিশ্বাস করো, নীলার সাথে আমার কোনো কিছুই নাই। ছিল তো। উপস, সে ছিল, এখন তো নাই। বুঝো না কেন? আগেও বলেছি, এখনো বলছি, আমার কারো এক্স বয়ফ্রেন্ডের সাথে প্রেম করার ইচ্ছা নেই। সো বাই। সাদিয়া চলে গেল। উপস, নীলা নীলা নীলা, মন চায় খুন করে ফেলি। রাগিস না, থাম। ভালো মতো একটা বুদ্ধি বের কর, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। 2 বছর জ্বালাইছে, এখন এক্স বয়ফ্রেন্ড কইরা সবার কাছে ছড়াইয়া দিছে। অন্যদিকে নীলা ক্লাস থেকে বের হলো, হাঁটছে। হঠাৎ একটা ছেলে এসে দাঁড়ালো। কি চাই? মানে একটা কথা ছিল। বলুন। ছেলেটি হাঁটু গেড়ে নীলার সামনে বসলো, তারপর বলল, আই লাভ ইউ। ছেলেটি হাঁটু গেড়ে নীলার সামনে বসলো, তারপর বলল, আই লাভ ইউ। কি সত্যি?
আই রিয়েলি লাভ ইউ। খুশি হলাম, তবে আজ উত্তর দিব না, কালকে দিব, চলবে? চলবে না, দৌড়াবে। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? নীলয় আমার নাম। কত সুন্দর, নীলয় আর নীলা। আচ্ছা বাই, বাসায় যাব। নীলা চলে গেল বাসায়। পেছন থেকে আরিয়ান আর শাওন এসে নিলয়ের কাঁধে হাত দিল। কি ভাই, কি চাই? সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? বলেই দিল এক থাপ্পড়। উপস শাওন, থাম না, কথা বলতে দে। বল। আপনারা কারা? দেখ ছোট ভাই, এত প্রশ্ন না করে বলতো তুই নীলার সাথে কি করতেছিলি? কেন বলবো? আবার মুখে মুখে তর্ক করস, মাটি নিচে পুঁতে রেখে দিব। সরি ভাইয়া, আমি আসলে নীলাকে পছন্দ করি। গুড, ভেরি গুড, ক্যারি অন। অন্যদিকে হাবিবের বাসায়। কি ব্যাপার, তুই 3-4 দিন ধরে ভার্সিটি যাচ্ছিস না, কি হয়েছে? শোক পালন করতেছিস? কিসে? আমার মায়ের বয়স 44। আমি যদি বিয়ে করতাম তুমি দাদি হয়ে যেতা। ওই পাশের বাসার সুমাইয়া তোমাকে কিভাবে আপু বলে ডাকে, বুঝে আসে না। আপু ডাকলে তো সমস্যা কি? সমস্যা তোমাকে কিভাবে বলবো মা, এ গড়তর সমস্যা মনে মনে। বলিস না কেন, তোর কি সমস্যা? না মানে তুমি তো তার মায়ের বয়সী, আন্টি বলতে পারতো, আপু কেন ডাকলো তা বুঝলাম না। তুইও সুমাইয়ার মাকে আপু ডাক, তাহলেই তো সব সমস্যা সমাধান হয়ে যায়। হাবিব ওর মায়ের দিকে তাকালো। এভাবে তাকিয়ে আছিস কেন? মা তুমি মহাগিনী, তোমাকে হাজার সালাম। যাও তুমি রান্না করতে যাও। না তুমি থাকো, আমি চলে যাই নিজের রুমে। হাবিব নিজের রুমে চলে আসলো। ইচ্ছা করছে কোমাই চলে যাই। বললাম কি আর উত্তর দিল কি? যাকে আমি শাশুড়ি ভেবে আসছি তাকে আপু ডাকতাম, আর যাকে বউ বানাবার স্বপ্ন দেখছি তাকে বানাবো আপু। বাহ বাহ, কপাল, তোকে বাহবা দিতে হবে। যা হোক, পরের দিন ভার্সিটিতে নীলা অপেক্ষা করছে নিলয়ের প্রপোজের উত্তর দিবে। অনেক ভেবে দেখলো নিলয় তার সাথে যায় না, তাই ভেবে ফেলেছে রিজেক্ট করে দিবে। ওদিকে নিলয় নীলাকে দেখেই কাছে চলে আসলো। কেমন আছো আপু? আপু? আপুই তো, যদিও তোমার বাবা মা আমার বাবা মা আলাদা, তবুও আমি তোমাকে ছোট বোন হিসাবে মেনে নিয়েছি। কাল যে প্রপোজ করলা? ওহো, ওটা তো ডেয়ার ছিল, চাপে পড়ে প্রপোজ করছিলাম। যাই হোক, বলে দিলাম, সরি। ভালো থাইকো ছোট বইনা। নিলয় প্রস্থান করলো। নীলার হাসি মুখ ফ্যাকাশে হয়ে গেল। কোথায় ভাবছিলাম আমি রিজেক্ট করব, তারপর ও আমার পায়ে ধরে অনুনয় অনুরোধ করবে, আরিয়ান দেখে জ্বলবে, কিন্তু এ শালা তো আমাকেই বোকা বানিয়ে গেল। এমন সময় রিয়া। কি রে, এইখানে কি করছিস? ক্লাসে চল। হ্যাঁ চলো। ওদিকে আড়াল থেকেই আরিয়ান, শাওন আর তুষার মজা নিচ্ছিল। নীলার কাহিনী দেখে হাসতে লাগলো। অস্থির শিক্ষা হয়েছে। আচ্ছা, আমি যা দেখছি তোরাও কি তা দেখছিস? তুই কি এখন সেই ক্লাস 5-6 এর খেলা খেলবি, নাকি যে আমরা বলবো দেখছি তারপর বলবি আম গাছ দেখা, ওই খেলা খেলবি? শালা মাথা মোটা, ওই দিকে তাকা। আরিয়ান, শাওন তাকিয়ে অবাক, কারণ হাবিব ভার্সিটিতে এসেছে, ওদের সামনে দাঁড়ালো। সালাম বস, ভালো আছেন আপনি? আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, আম্মুও ভালো আছে। কি তুই ওই সুমাইয়াকে আন্টি থেকে আম্মু ডাকা শুরু করছিস? তোরে কি দিয়া বানাইছে রে আল্লাহ? মাটি আর পানি। ঝগড়া করিস না তো, তোর আন্টির কি খবর সেটা বল। কি আর খবর, আন্টিকে মা ডাকা শুরু করেছে, শুনলি না? চুপ থাকবি তুই, নাকি পিডামু এখন? এমন সময় শাওন নিপাকে দেখতে পেল। শালা তুই থাক তোর আন্টিকে নিয়ে, আমি চললাম। এক দৌড়ে নিপার কাছে চলে আসলো। এই মনটা লিখে দিলাম তোরই নামেতে, তুই কি আসবি বল না রে, প্রেমের টানে। থামাও তোমার ডায়লগ বাজি। কসম ডায়লগ মারি না, তুমি আমার সব। আই অ্যাম ইমপ্রেস। কি সত্যি? তারপর আর কি হয়ে গেল, শাওন আর নিপার প্রেম। নীলার বাসায়। নীলার চাচাতো বোন এবার ক্লাস 6-এ পড়ে, নাম লীলাশা। দুজন টিভি দেখছে তখনই। আচ্ছা আপু, প্রেম করা কি ভালো? কি ব্যাপার তোর মুখে এসব? আর বলো না, আমার কয়েকটা বান্ধবী প্রেম করে। কি দিনকাল আসলো, অকল্প পোলাপানও প্রেম করে। কি হলো আপু? একদম না, প্রেম করা ভালো না। একেবারে বিয়ের পর জামাইয়ের সাথে প্রেম করবি, এখন একদম এসব চলবে না। কিন্তু আপু, তুমিও তো প্রেম করতা।
তোকে কে বললো? তোমার ডায়েরিতে দেখেছি সব। আরে শাকচুন্নি, তুই তলে তলে আমার জিনিসে হাত দিস। আরেক দিন যদি এসব শুনি তাহলে দেখিস তোর আব্বু আম্মুকে যদি না বলছি আমি। বলেই নীলা নিজের রুমে চলে আসলো। অন্যদিকে আরিয়ান বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বসলো। আম্মু আসলো। তোর মামা কল দিয়েছিল, কেন? তোকে যেতে বলেছে। কি সত্যি? কিন্তু তুই এত খুশি হয়ে গেলি কেন? অনেকদিন পর মামার বাড়ি যাব তো তাই খুশি হয়েছি। কবে যাবি? কবে কেন, কালই যাচ্ছি। ওকে, আমি ভাইকে ফোন করে জানাচ্ছি। আম্মু চলে গেল। আপনারা আবার ভাববেন না যে আমি মামার বাড়ি যাব তাই খুশি হয়েছি, আসলে তা না। আসল কাহিনী হচ্ছে মামাতো বোন মিথিলা। আর কিছু বলবো না। পরের দিন সকালে আরিয়ান মামার বাড়িতে রওনা দিল। অন্যদিকে নীলা এখনো রাজরানীর মতো ঘুমাচ্ছে। এই ওঠ জলদি। ওফ মা, ঘুমাতে দাও তো। ওঠ জলদি, বাড়িঘর গোছাতে সাহায্য কর। কেন, কোনো উৎসব হবে নাকি? তোকে দেখতে আসবে। আউ, কি বলছো? নীলার মা চলে গেল। আমি কি বেঁচে আছি? কি বলছে? আসো, কোন শালাই দেখতে আসবে? তাকে যদি মজা না দেখাইছি আমি। দুপুরের দিকে নীলাকে দেখতে লোকজন আসলো। ছেলের প্রশংসা করছে সবাই, কিন্তু নীলা এখন বিয়ে করবেন না। সো এই বিয়ে ভাঙতেই হবে। নীলাকে আর ছেলেকে আলাদা রুমে পাঠানো হলো কথা বলতে। নীলার রুমে নিয়ে আসলো। দুজন সামনাসামনি দাঁড়িয়ে রয়েছে। কিভাবে নীলা বিয়ে ভাঙবে ভাবতে পারছে না, কোনো বুদ্ধি মাথায় আসছে না। চুপ করেই থাকবেন? না মানে, আমার সম্পর্কে কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারেন। এমন সময় নীলার জানালার দিকে নজর গেল। জানালার এখনো রিপেয়ার করা হয়নি, এখনো ভাঙা। পাইছি বুদ্ধি। আপনাকে কিভাবে যে বলবো, আসলে আমি টেক ইট ইজি। আমার বয়ফ্রেন্ড আছে। হাহা, এসব ব্যাপার না, এখনকার যুগে এসব কমন। বিয়ের পর ঠিক হয়ে যাবে। ঠিক হবে না। এই যে দেখেন জানালা ভাঙা, এটা দুদিন আগে আমার বয়ফ্রেন্ড ভাঙছে। ও প্রায়ই ওই জানালা দিয়ে আমার রুমে যাওয়া আসা করে রাতের বেলায়। কি হয় বুঝতেই তো পারছেন। কি বলছেন আপনি? সত্যি বলছি। এখন চাইলে আপনি বিয়ে করতে পারেন। আর হ্যাঁ, প্লিজ এগুলো কাউকে বলবেন না দয়া করে, আমার বদনাম হয়ে যাবে। আপনি আমাকে ভালো ভেবেছেন, কিন্তু আমি ভালো নই। আপনি আমাকে বিয়ে করতে পারেন, কিন্তু পরে যদি আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালাবো তখন বুঝবেন ঠেলা। ছেলেটি একবার নীলার দিকে তাকাচ্ছে, আরেকবার জানালার দিকে। হতপর ছেলেটি কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। নীলা নাচতে লাগলো। বিয়ে ভেঙে যাবে 100% শিওর। যা হোক, ছেলেরাও পরে জানাবে বলে চলে গেল। অন্যদিকে আরিয়ান মামার বাড়ি পৌঁছে গেল। সবার সাথে কথা বলা শেষে রুমে বসে আছে। শালার, যাকে দেখতে আসলাম তাকেই দেখছি না। মিথিলা কোথায়? দেখতে পেলাম না তো। এমন সময় দরজায় কেউ ধাক্কা দিল। ভিতরে প্রবেশ করলো। আরিয়ান ক্রাশ খাইছে। হাই, কি রূপ! মনে হয় না এমন আর দেখছি। আপনি? আরে ভাই, আমি মিথিলা। তোর কি খবর? আরিয়ান চমকে গেল। বলাই বাহুল্য, আরিয়ান আর মিথিলা সমবয়সী। তুমি আমারে তুই করে বলছো কেন? তুই তো আমার থেকে মাত্র 1 মাস 13 দিনের বড়। তো তুই করে বলবো না তো কি করে বলবো? না, ঠিক আছে, চালিয়ে যাও। আচ্ছা, আমি যাই রে, কাজ আছে। আরিয়ান কিছু বলতে যেও বলল না। মিথিলা চলে গেল। আরিয়ান ভাবছে, ভাইরে ভাই, এরে ছোটবেলায় দেখছি কেমন, আর এখন কেমন, পুরাই পাল্টে গেছে। সুন্দরী মেয়েদের ভাব একটু বেশিই থাকে। উত্তরাধিকার সূত্রে সেটাই বহন করতেছে। যাই হোক, পরের দিন সকালে আরিয়ান বাড়ি থেকে একাই বের হলো। রাস্তায় হাঁটছে, ঘুরে ফিরে দেখছে। এমন সময় একটা ছেলে এসে সামনে দাঁড়ালো। আরিয়ান চমকে গেল। আপনি? আমি বল্টু। কি বললা? বল্টু? বল্টু। বাবা মা বড় আশা করে নামটা রাখছিল। হাসবেন না আপনি। আচ্ছা, তো কি চাই? কিছু চাই না, দিতে এসেছি। কি? এই সিডিটা মিথিকে দিবেন। এই মিথিকে আবার? মিথি মানে মিথিলা। ওয়েট, ওর সাথে তোমার কি সম্পর্ক? সে অনেক দুঃখের কথা রে ভাই। একসময় ছিল আমি আর মিথি একে অপরকে খুব ভালোবাসতাম।
দুজন হাতে হাত ধরে কত ঘোরাঘুরি করছি এই গ্রামে। এখন নতুন নতুন ছেলে পেয়ে আর ও আমাকে পাত্তাই দিচ্ছে না। ও তো অন্য ছেলেদের সাথে ঠিকই প্রেম করছেন, আর এদিকে আমি অন্য কোনো মেয়ের সাথে প্রেমও করতে পারছি না। কেন? কারণ সবাই জানে আমি ওর এক্স বয়ফ্রেন্ড। বাইরে ভাই, তোমার কষ্টটা আমি না বুঝলে কে বুঝবো? তুমিও আমার মতো হতভাগা, জীবনের এক্স বয়ফ্রেন্ড টাইটেল ঝুলে গেছে, আর অন্য পোলাপান একসাথে 5-6টা প্রেম করে। আসো ভাই, কলাকুলি করি। দুজন কোলাকুলি করলো। আরিয়ান রাতের রুমে শুয়ে আছে, এমন সময় মিথিলা আসলো। এই শোন না, বলেন আপা। তোর কাছে ওই পাঠার কি বলেছে রে? পাঠাকে আবার? আরে বল্টু চোরা। কিছু বলে নাই। বলবি নাকি অন্য কিছু করব? কি আর বলবে, বলছে ছ্যাঁকা খাইয়া বাঁকা হইয়া এখন বন বাজারে ঘুরে বেড়ায়। ঠিক আছে তুই ঘুমা, শালা বল্টু চোরা, তোকে আমি খাইছি। হনহনিয়ে চলে গেল। উপস, কি মেরে বাবা, এর নাকি আমি দেখতে আসছি। না ভাই, কালকেই চলে যাব, আর থাকা যাবে না। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। পরের দিন সকালে মামার কাছে গেল আরিয়ান। মামা, আমি আজকে চলে যাব। সে কি রে, দুদিন হলো আসছিস? আসলে সামনে পরীক্ষা তো, তাই গিয়ে পড়াশোনা করতে হবে। ও আচ্ছা, তাহলে কি করার, যা। এমন সময় মিথিলা আসলো। আমি যাচ্ছি তাহলে। তুই কোথায় যাবি? আন্টির বাড়ি, আন্টির সাথে কথা বলা শেষ, যেতে বলেছে। আরিয়ান মনে মনে বলে, এর জন্যই আমি চলে যাচ্ছি, আবার একেই সঙ্গে নিয়ে যেতে হবে। আম্মু তো আমাকে বলে নাই। আমাকে বলেছে। এমন সময় আম্মু কল দিল আর বলল মিথিলাকে নিয়ে যেতে। কি আর করার, মিথিলাকে নিয়েই বাড়িতে ফিরল। বাসায় আসতেই আম্মু মিথিলাকে সে কি আপ্যায়ন। এদিকে আরিয়ান রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসলো। এমন সময় শাওনের কল রিসিভ করলো। কিরে ভাই, মিথিলার জন্য আমাদের ভুলে যেতে পারলি? আরে কি বলছিস, আজকে বাড়ি ফিরলাম। তুই বাসায় তাহলে মামার দোকানে চলে আয়। আচ্ছা ওয়েট কর, আমি আসতেছি। আরিয়ান বের হয়ে গেল, সিঁড়ি দিয়ে দ্রুত নামছে। এমন সময় খেলো ধাক্কা। নিজেকে সামলে নিয়ে মেয়েটাকেও ধরে ফেললো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, পুরো সিনেমার দৃশ্য। না ভাই, মিথিলার থেকেও সুন্দরী পৃথিবীতে রয়েছে। এ তো মেয়ে নয়, যেন আসমান থেকে নেমে আসা পরী। ইচ্ছে করছে পাপ্পি দিয়ে দেই। ওদিকে মেয়েটি নিজেকে সামলিয়ে নিয়ে, চোখ হাতে নিয়ে হাঁটেন নাকি? অপরূপ সুন্দরী পরী দেখতে যেমন তেমন লাগছে তোমায় বেশ। কালো কালো নয়ন কেড়ে নিয়েছে আমার মন। কোথায় গেলে পাবো গো তোমায়? একবার দাওয়াত দাও না আমায়। ও হ্যালো, পাগল হয়ে গেলেন নাকি? কি আবুল তাবুল বকছেন? আবল তাবল বলছি না গো সোনামুনি, তুমি মোর জীবনের ভাবনা, 1000 বছরের সাধনা। মেয়েটি ঠাস করে দিল এক থাপ্পড়। থাপ্পড় খেয়ে হুঁশ ফিরল আরিয়ানের। সুন্দরী, তোমার জন্য একটা কেন 100 থাপ্পড় খেতেও রাজি আছি। কিন্তু এই মেয়েটাকে বিল্ডিং এ তো আগে কখনো দেখিনি, খবর নিতে হবে তো। তারপর চলে আসলো আড্ডাখানায়। শাওন, তুষার, হাবিব বসে আছে। সবার সাথে হাই পাই করলো, আড্ডা দিতে লাগলো। অন্যদিকে নীলা ভার্সিটি থেকে ফিরতেই সবাই ড্রয়িং রুমে বসে আছে। সবার নীলার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, সবাই এইভাবে তাকিয়ে আছো যে? সবাই তোর রুমে কে আসে রাতের বেলা? আমার রুমে কে আসবে আবার? তোর রুমের জানলা কে ভেঙেছিল? আজব, আমি কিভাবে বলবো? তো কি আমরা জানবো? তা আমি কি করে বলবো? তুই কি করে বলবি? তো পাত্রপক্ষকে কে বলেছে যে তোর রুমে রাতের বেলা ছেলে আসে? আরে তোমরাও না, আমি বিয়ে করব না তাই এসব বলে দিছি। প্লিজ বাবা, আমি এখন বিয়ে করব না। দেখছিস, আমি বলেছিলাম না আমার মেয়ে এসব করতেই পারে না। তুই বিয়ে করবি না, আমাকে বললেই পারতি, এসব বলতে গেলি কেন? আমাকে বলছি তো, পাত্তা দেয় নাই, তাই তো করেছি। মেয়ে ঠাঙর হয়ে গেছে, বিয়ে দিতেই হবে, ওর কথা শোনাই যাবে না। আব্বু তুই যা রুমে, আমি দেখছি। পরের দিন সকালে আরিয়ান ঘুমিয়ে আছে। মিথিলা গিয়ে ডাকতে লাগলো। উপস, আর একটু ঘুমাতে দাও তো আম্মু। ওই বেটা, ওই আমি তোর মা না, ওঠ, না হলে কিন্তু পানি ঢেলে দিব। দূর, ঘুমাতে দাও। আরিয়ান ঘুমিয়ে আছে, মিথিলাও হার মানবে না। পানি নিয়ে এসে সোজা আরিয়ানের গায়ে ঠেলে দিল। আরিয়ানও চিৎকার দিয়ে উঠে বসে পড়লো। এমন করলা কেন? তোকে উঠতে বলেছিলাম না? আরিয়ানের চিৎকার শুনে আরিয়ান আম্মুও চলে আসলো। কি রে, কি হয়েছে? দেখো না কি করছে। আম্মু দেখে হাসতে লাগলো। একদম ঠিক মতন আছিস মিথিলা? মা,
ভালো কাজ করিস। আমি তো ওদেরকে সামলাতে পারিনি, তোকে দায়িত্ব দিয়ে দিলাম, তুই সামলা। কাজটা ঠিক হলো না। আরিয়ান ওয়াশরুমে চলে গেল। আরিয়ান আর তুষার বসে আছে। তখনই হাবিব আসলো। কি রে, কি করিস? দেখোস না কি করি? তোরা কামলারা আর কি করবি? শালা কামলা কইলি কারে? তোদের ব্যাপার কি তোর? আজ তোকে খুশি খুশি লাগছে? আমি অনেক খুশি, কারণ আজকে সুমাইয়া। কারণ তোকে তোর সুমাইয়া তোকে মামা বলে ডাকতে দিয়েছে, তাই তো? এক্স কে মামা ডাকছিস, তুই দুঃখ না পাইয়া এত খুশি কে? শালা বেশি চুপ থাক, বলতে তো দে। আরে ভাই রাগিস না তো। আর তোরাও কি বেটা, খালি ওরে পচাস? ও কি জেনে বুঝে গেছিল নাকি লাইন মারতে? বন্ধু তুই বল, কি বলবি? আরে আজকে সুমাইয়াদের বাসায় নতুন একটা মেয়ে এসেছে, সেই দেখতে, তার কাছে সুমাইয়াও ফেল। খোঁজ নিতেছি আবার আন্টি লাগে কিনা। নিচ্ছি রে ভাই। ওটা সুমাইয়ার কাকাতো ভাইয়ের মাইয়ার মাইয়া, এখন থেকে এখানে থেকে পড়াশোনা করবে। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, সুমাইয়া আউট, তিশা ইন। এমন সময় শাওন উপস্থিত হলো। আজকে আর ক্লাস করা হবে না রে। পেট চাপ দিছে নাকি? আরে না, নিপা ওদের বাসায় যেতে বলেছে। সবাই হা হয়ে গেল। কি কি কইলি? মাত্র 2 দিন হলো প্রেম হয়েছে, এর মধ্যেই বাসা? শালা মজা নাও আমাদের সাথে। বিশ্বাস করলে কর, না করলে নাই, আমি চললাম। ভাই তুই কি সিরিয়াস? গেলে চলে, বাসার ভিতরে নিতে পারবো না, বাহিরে দাঁড়িয়ে থাকতে হবে। শালার নীলার লগে 2 বছর প্রেম করছি, হাতটাই ঠিক মতো ধরতে পারি নাই, আরো 2 দিনে রুমে চলে যায়। বাহ ভাই বাহ। যা যা, তুই যা। কষ্টে দুঃখের ঠেলায় আরিয়ান হাঁটা ধরল। এই তুই কই যাস? আরিয়ান উত্তর না দিয়ে হাঁটতেই লাগলো। আনমনে হাঁটছে। হঠাৎ ধাক্কা খেলো তো খেলোই নীলার সাথে। শালা তুই ধাক্কা দিলি কেন? আচ্ছা নীলা, তোমার সাথে আমি কোথায় কোথায় ঘুরতে গেছিলাম? আচ্ছা তুমি কি আমাকে রুমে ডাকছিলা কখনো? নীলা ওর উত্তরে শুনে হা হয়ে গেল। কি বললাম? আর ও কি বলল? কি রে, গাঞ্জা তোকে খাইছে নাকি তুই গাঞ্জা খাইছস? কাজটা ঠিক করো নাই, আমাকে রুমে ডাকা উচিত ছিল তোমার। এই বলে আরিয়ান হাঁটা ধরল। এদিকে নীলা। শালার মাথা মনি হয় ছেঁকা খাইয়া পুরা গেছে। যাকগে, আর কি, আমি চললাম। আরিয়ান ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়। ভার্সিটি শেষে বাড়ির সামনে আসতেই দেখে কালকের সে মেয়েটা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। আরিয়ানের চোখে কালো চশমা লাগিয়ে নিল, ভাবসাব নিয়ে মেয়ের পাশে দাঁড়ালো। এমন সময় মেয়েটি বলে উঠল, এই ছাগল। আরিয়ান ভেবাচাকা খেয়ে গেল। অবশেষে মাইয়া আমাকে ছাগল বলল? কি ব্যাপার, আপনি আমাকে ছাগল বললেন কেন? মেয়েটি আরিয়ানের দিকে তাকালো। আমি আপনাকে ছাগল কখন বললাম? এই মাত্রই তো বললেন। কানা নাকি? ওই যে সামনে দেখেন না, ছাগল ওকেই বলছি। ধ্যাত, আলগা পাকনামি করতে গিয়ে নিজেকে ছাগল বানিয়ে ফেললাম। ও আচ্ছা, সরি, বুঝতে পারিনি। ইটস ওকে। কোথাও যাবেন নাকি? একজনের বাসায় যাব, রিক্সা পাচ্ছি না। ও, এখানে তো রিক্সা পাওয়া বড় দায়। আমি যদি হেল্প করি তাহলে নিবেন তো? নিব তো, আসলে আমার যাওয়াটা জরুরি। জাস্ট 5 মিনিট। এক দৌড়ে বাসায় গেল। এই সুযোগ কিছুতেই মিস করা যায় না। বাইকের চাবিটা নিয়ে নিচে নেমে আসলো, তারপর বাইকটা বের করলো। 5 মিনিটের মধ্যে মেয়েটির সামনে এসে দাঁড়ালো। উঠুন। আপনার বাইক? উঠুন। উঠে বসলো। আপনাকে ওই দিন যতটা খারাপ ভেবেছিলাম, আসলে আপনি ততটা নন। খুব ভালো উপকারী ছেলে। ধন্যবাদ ম্যাডাম। সে কি, আপনি আমাকে ম্যাডাম বলছেন কেন? কি করব বলুন, এত হতভাগা কপাল, এখন পর্যন্ত নামটাই জানতে পারলাম না। মেয়েটি হেসে দিল। ওহো, আমার নাম পিয়া, MBA করছি। আর আপনি? আমি আরিয়ান, প্রখ্যাত ব্রেক বেঞ্চার। এর বেশি কিছুই নাই আমার বায়োডাটায়। প্রিয়া শুনে হাসতে লাগলো। আপনি খুবই হাসির মানুষ। উপস ক্রাশ, তোমার প্রশংসা মনে বিঁধে যাচ্ছে। তুমি ছাড়া কেউ নেই বুকে। বেশ বেশ, এখানেই রাখুন, এসে গেছি। প্রিয়া নেমে গেল। ধন্যবাদ। ঠিক আছে। প্রিয়া শপিং মলে ভিতরে ঢুকে গেল। আরিয়ান মনে মনে ভাবছে, বাসায় যাব নাকি থাকবো? এখানে থেকে প্রিয়ার যাওয়ার সময় প্রিয়াকে আবার নিয়ে যাব, সেটাই মনে হয় ঠিক হবে। এতে প্রিয়া জলদি ইমপ্রেস হয়ে যাবে, আর আমিও নীলার অভিষিক্ত হিসেবে প্রিয়াকে পেয়ে যাব। তখন কেউ আমাকে কারো এক্স বয়ফ্রেন্ড বলবে না। এটাই করব। আরিয়ান প্রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। ঘন্টাখানিক পর প্রিয়া বের হলো, সাথে একটা ছেলে।
হাতে কত কিছু, মনে হচ্ছে কত কত গিফট। তারপর ওই ছেলের সাথে গাড়িতে করে চলে গেল। এদিকে এসব দেখে আরিয়ানের যাই যাই অবস্থা। এ কি দেখলাম আমি? এসব দেখার জন্য এখানে অপেক্ষা করতেছিলাম। দেখ, ভারাক্রান্ত মন নিয়ে বাসার দিকে রওনা দিল। বাসায় ঢুকেই মিথিলা সামনে আসলো। ঠান্ডা পানি নিয়ে আসো। এইভাবে কোথায় গেছিলি? তোমাকে বলতে হবে, পানি নিয়ে আসো। আমি তোর বউ না যে তোর সব কথা শুনবো। তুই নিজের কাজ নিজে কর। আরিয়ান মিথিলার দিকে রাগে দৃষ্টিতে তাকালো। মিথিলা ভেঙচি কেটে চলে গেল। আরিয়ান নিজেই ফ্রিজ থেকে পানি নিল। আরিয়ান মনে মনে ভাবে, কপাল আমার একখান, নীলার সাথে ব্রেকআপ হলো। সাদিয়াকে প্রপোজ করলাম, নীলার এক্স বয়ফ্রেন্ড বলে রিজেক্ট করে দিল। যাই প্রিয়াকে নিয়ে স্বপ্ন দেখছিলাম তারও বয়ফ্রেন্ড আছে। তাইলে কি আমি আর কাউকে পাবো না? রাতে আরিয়ান শুয়ে আছে, তখনই মিথিলা কাছে আসে। কিরে, কি করছিস? দেখো না কি করি। সে দেখছি, চিন্তিত লাগছে তোকে। তো ছ্যাঁকা খেয়েছিস নাকি? গার্লফ্রেন্ডই নাই, আবার কিসের ছাকা খাবো? ইস, কি হলো, ইয়েস বললা কেন? না কিছু না। মিথিলা রুম থেকে চলে গেল। আরিয়ান আবারও বুঝলো না মিথিলা কি বোঝালো। যাই হোক, পরের দিন সকালে ভার্সিটিতে যাবে। সিঁড়ি দিয়ে নামছে, তখনই প্রিয়ার সাথে দেখা। প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া কথা বলতে যাবে, পাত্তা না দিয়ে আরিয়ান দ্রুত চলে গেল। প্রিয়া কিছু বুঝলো না। কালকে কত সুন্দর করে কথা বললো, আর আজ কি হলো? যাই হোক, আরিয়ান ভারাক্রান্ত মনে ভার্সিটির ক্যান্টিনে বসে আছে। তখনই নীলা আসে, সামনে বসে। আই লাভ ইউ। আরিয়ান একবার নীলার দিকে তাকালো, কিছু না বলেই নিচে তাকিয়ে থাকলো। আই লাভ ইউ আরিয়ান। কেন কাটা শরীরে লবণে ছিটা দিয়ে জ্বালা বাড়াচ্ছ? সাদিয়া গেছে তো কি হয়েছে, আমি যে আগেও ছিলাম এখনো আছি। লাভ ইউ। মজা নিও না প্লিজ, ভালো লাগছে না। রিয়েলি লাভ ইউ। নীলা, তুমি যে মজা নিচ্ছ আমি জানি, সো এসব বললেও আমি রাজি হচ্ছি না। আরিয়ান উঠে চলে আসতে যাবে, তখনই নীলা হাত তুললো। আরে বাল, এত ভাব নিচ্ছিস কেন? আমার একটা হেল্প লাগবে, তাই এমন করতেছি। আমি কেন সাহায্য করতে যাব? তোর জন্যই তো সব হয়েছে। আমি জানি তুই আমার রুমের জানালা ভাঙছিলি, ওইটা দেখাই আমি আবার বিয়ে ভাঙছিলাম। কিন্তু আম্মু সব বুঝে পাত্রপক্ষকে বুঝিয়ে শুনিয়ে রাজি করে ফেলেছে। তুই তো জানিস আমি এখন বিয়ে করতে চাই না। সাহায্য লাগবে, তারপরও তুই করে বলছিস। আমি যে বড়, এজন্য তো বড় ভাই বলে ডাকবি। এক্সকে কখনো তুমি বলতে নেই। এক্স সব সময় গাদা হাদা সাদা সিধা কাল সাপ সবগুলা হয়। তাইলে ভাই, সাহায্য করতেছি না আমি। আচ্ছা আচ্ছা বলছি, প্লিজ সাহায্য করো। তুমি ছাড়া কেউ এটা ভালো করে করতে পারবে না, কারণ তুমি আমার সম্পর্কে সব জানো। বিনিময়ে আমি কি পাবো? কি? 5,000 টাকা দিতে হবে। কি? এটাই ফিক্সড। তুই কোনো আমার প্রেজেন্ট না যে তোর জন্য ফ্রিতে করব। টাকা দিলে করব, না হলে না। পাইয়া ভালোই নিচ্ছ। আচ্ছা দিব। সো কোথায় যেতে হবে আর কখন? এক্ষুনি চলো, আমার জন্য অপেক্ষা করতেছে ছেলেটা। ওকে। আরিয়ান চলল নীলার সাথে। রেস্টুরেন্টে 3 জন বসে আছে। ভাই মেনুটা নিয়ে আসেন তো। ওয়েটার মেনু নিয়ে আসলো। আরিয়ান কতগুলো অর্ডার দিল। কি হচ্ছে কি এসব? আরে কথা বলো না, আমি তো আছি। সো দেখতেই পাচ্ছেন এইটা আমার বয়ফ্রেন্ড। বিশ্বাসযোগ্য নয়। ওই দিন যে কাজ করছেন তারপর থেকে এসব অবিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না করলে এখন কি করতে পারি? আমি বলি কি, আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনি রাজি হয়ে যান। এর মধ্যে অর্ডার করা খাবার চলে আসলো। আরিয়ান খেতে লাগলো। আরিয়ান কি করতেছো? তুমি কিছু বলো না কেন? বড় ভাই খাবেন নাকি? নীলা রাগে দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকালো। বললাম তো খাবে কিনা। নীলার ইচ্ছে করছে আরিয়ানকে খেয়ে ফেলতে। এ কাকে নিয়ে আসছেন? মনেই হয় না আপনার বয়ফ্রেন্ড। এই রে ভাই, ও বলছে শুনছেন না, আমি ওর বয়ফ্রেন্ড। কেন নিজের জীবনে বিপদ ডেকে আনছেন? আপনার বিশ্বাস হয় না? ওয়েট। মোবাইলটা বের করলো, নীলার সাথে ছবিগুলো দেখালো। আপনি কি চান ওরে জোর করে বিয়ে করতে? তা আপনি করতে পারবেন, যদিও চাইলে বিয়ের আগে ওরে নিয়ে পালাতে পারবো, কিন্তু করব না। বিয়ের 2-3 দিন পর পালাবো, যাতে মান সম্মান আপনারও যায়। আর সাথে আমার বন্ধু বান্ধব দিয়ে পোস্টারে ছাপিয়ে দিব আপনার ইয়ে নাই। হোয়াট?
ভাই কিছু না, খাবারের বিলটা দিয়ে দিয়েন। নীলা চলো। নীলাকে নিয়ে চলে আসতে যাবে তখনই আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে পারি? নীলা বাইরে যাও তো, আমি কথা বলে আসতেছি। নীলা বাহিরে গেল। আরিয়ান আর ছেলেটি মুখামুখি। সত্যি করে বলেন তো, আপনাকে নীলা কোথায় থেকে ভাড়া করে এনেছে? কেন রে ভাই, বললে কি ফার্স্টে পামু? এই জন্যই আমার সন্দেহ যে আপনি ওর বয়ফ্রেন্ড না। থাক ভাই, আর কিছু কমু না। বিয়ের পর যখন বউ নিয়ে পালামু তখনই বুঝিয়েন। আরিয়ান চলে আসলো। রিকশায় দুজন আসছে। আরিয়ানের মনে অনেক ফুর্তি হচ্ছে। কয়জনই বা পারে এক সেট থেকে এভাবে টাকা মারতে? টাকা কোথায়? কাজ করুনি তো। যা বলেছি, বিয়ে 100% ভাঙবে। ও কি দিচ্ছি টাকা, তবে যদি বিয়ে না ভাঙে খবর আছে তোর। ওকে। নীলার টাকা দিল আরিয়ানকে। কত বড় কিপটা, সাথে এত টাকা নিয়ে ঘুরে, অথচ আমার সাথে প্রেম চলাকালীন একটা জিনিসেরও বিল দিত না, খালি আমার পকেটের 12টা বাজাইতো। হারামজাদি। মনে মনে আরিয়ান। বিকেল বেলা হাবিব, তুষার আর আরিয়ান বসে আছে। শাওন কোথায় রে? ও নাকি অসুস্থ। কি খেলাটা খেলতে দেখাচ্ছ? শালাই অসুস্থতাই হইয়া গেছে। সামথিং গন্ডগোল। আমরা ওর ফ্রেন্ড, ওরে দেখতে যাব না? চল দেখে আসি। চল। তিনজনই চলল শাওনের বাসায়। আঙ্কেল আন্টিকে সালাম দিয়ে বাসায় শাওনের রুমে গেল। গিয়ে দেখে শাওন শুয়ে শুয়ে ফ্রি ফায়ার খেলতেছে। কি রে শালা, এই তুই অসুস্থ, ফ্রি ফায়ার খেলিস? ওদের দেখে শাওন চমকে গেল। তোরা কখন আসলি? সে ভোর থেকে দাঁড়িয়ে রয়েছি। শালা তুই তো দিব্যি ঠিক আছো। কে আর ঠিক? হাতে পায়ে পিঠে প্রচুর বেতারে ভাই। কি আকাম করছে দেখছস? ভাই তোরা যা ভাবছিস তার কিছুই হয় নাই। তো মাইয়া যে সাফা কবিরের অনেক বড় ফ্যান, কে জানতো? জানলে জীবনেও যেতাম না। মানে ও মাই ডার্লিং নাটকে যেমন সাফা কবির তৌসিফকে ডেকে বাসায় নিয়ে যায় লোভ দেখিয়ে, পরে ওয়েট, তুইও তা করেছিস নাকি? হরে ভাই। শুনে আরিয়ান, তুষার, হাবিব জোরে জোরে হাসতে লাগলো। শালারা থাম না। তার মানে তুইও তৌসিফের মতো মরবি? কুত্তায় কামড়াইছে আমারে, আমি মরতে যাব কেন? এসব বুঝতে পেরে অলরেডি ব্রেকআপ করে চলে এসেছি। ব্রেকআপ ডান। আরিয়ান, তুষার, হাবিব ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাহ ভাই, তুই একদিন অনেক উন্নত করবি। সবগুলো একসাথে শাওনের উপর পড়ল। শাওনও দিল চিৎকার। কিছুক্ষণ পরে ছাদে। আমি একটা বুদ্ধি পাইছি বুঝলি, একটা সংগঠন খুলবো। কিসের? যেহেতু ইদানিং মেয়েরা ছেলেদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না, ব্রেকআপ করে ফেলে দেয় ইউজ করে। দেখোস না শাওনের কি হাল করেছে ভালোবাসার নামে। এগুলো একরকম অত্যাচার। ইউজ করে পরে ছেড়ে দেয়। তো আমাদের সংগঠনের কাজ হবে যত সকল এক্স বয়ফ্রেন্ড সবাইকে আমাদের সংগঠনে অ্যাড করা। নাম? সংগঠনের নাম থাকবে এক্স বয়ফ্রেন্ড সংগঠন। কাজ কি হবে? কাজ হবে কোনোভাবে যেন কোনো ছেলেকে ধোকা দিতে না পারে, ইউজ করে ফেলে দিতে না পারে। পাশাপাশি বিয়ে ভাঙতে সাহায্য করব। প্রকৃত প্রেমিক প্রেমিকাদের বিয়ের জন্য সাহায্য করব। ওহ ভাই, এভাবে করতে করতে পুরো পৃথিবীটাই ফেমাস হবে। তারপর আস্তে আস্তে জাতীয় নির্বাচন করব, প্রধানমন্ত্রী হব, তারপর দেশ থেকে মেয়েদের বিতাড়িত করে দিব। তোরে আমি? ভাই মজা করছি, মারিস না, এমনিতে মরার মতো আছি। ওকে, এখন বল তোরা আছিস কিনা? অবশ্যই। চল তাইলে, আমার পক্ষ থেকে আজ ফ্রিতে বিরিয়ানি খাওয়াবো। চল। তারপর সবগুলারে নিয়ে রেস্টুরেন্টে গেলাম। দুদিন পর বাসার সামনে আরিয়ান রিকশার জন্য অপেক্ষা করছে। আজকে তাদের সংগঠনের উদ্বোধন হবে। হঠাৎ প্রিয়া এসে পাশে দাঁড়ালো। কি মশাই, আপনাকে তো দেখাই যায় না। ব্যস্ত আছি। আপনি কি কোনো কারণে রেগে আছেন আমার উপর? না। এর মধ্যে একটা রিকশা আসলো। যান আপনি। প্রিয়া উঠে বসলো। আপনি কোথায় যাবেন? সামনেই। তাহলে চলুন। না থাক, আমি হেঁটে যাব। আহা চলুন তো, সমস্যা নেই আমার। ওদিকে সবাই আরিয়ানের জন্য অপেক্ষা করতেছে, তাই আরিয়ান উঠে গেল। জায়গা মতো এসে নেমে গেল। এখানে একটা অফিস ভাড়া নেওয়া হয়েছে, যদিও কিছুটা 2 নাম্বারই করেছে, তার না বলাই শ্রেয়। আরিয়ান অফিসের সামনে যেতেই, শালা আমাদের আসতে বলে তোরই দেরি। শালা চেয়ারম্যান কখনো আগে আসে নাকি? যাই হোক, সবকিছুর ব্যবস্থা করছিস তো? সব ঠিক আছে, এখন উদ্বোধন করার পালা। সবাই দোয়া করিয়েন, উদ্বোধন করতে যাচ্ছি। শালা আমাদের আসতে বলে তোরই তো দেরি। শালা চেয়ারম্যান কখনো আগে আসে নাকি? যাই হোক, সবকিছুর ব্যবস্থা করেছিস তো? সব ঠিক আছে, এখন উদ্বোধন করার পালা।
সবাই দোয়া কইরেন উদ্বোধন করতে যাচ্ছে। আরিয়ান, শাওন, তুষার, হাবিব আরো কয়েকজন ফ্রেন্ড মিলে উদ্বোধন করলো। সবাই মিষ্টি খাইলো। দোস্ত, এখন আমাদের কাজ কি হবে? লোক সংখ্যা বাড়ানো। যত বয়ফ্রেন্ড আজ পর্যন্ত ছ্যাঁকা খাইয়া বাঁকা হয়েছে সবাইকে আমাদের চাই। কি মনে হয় সবাই কি আমাদের সাথে যোগ হবে? প্রেমের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। যদি এত সিঙ্গেল পোলাপান একত্র হতে পারে তাহলে অবিহিত বয়ফ্রেন্ডগুলা কেন পারবে না? আমি আজও বুঝলাম না আমাদের কাজটা কি হবে। তোর গার্লফ্রেন্ড নিপার মতো মেয়েদের টাইট দেওয়া, পোলাপানদের যখন মেয়েরা ছ্যাঁকা দিয়ে চলে যায় আর যেই চেষ্টামি করে তা থেকে বাঁচানো, পারলে বুঝিয়ে শুনিয়ে বিয়ে করানো, প্লাস সবাইকে হেল্প করা। এক কথায় সব ধরনের হেল্পিং কাজ হবে আমাদের সংগঠন থেকে। ও আচ্ছা। এমন সময় একটা ছেলে আসলো। এটা কি এক্স বয়ফ্রেন্ড সংগঠন? ইয়েস, কি চাই? আমি শিহাব। আপনাদের মতো আমাকেও আমার এক্স গার্লফ্রেন্ড শেখা দিয়ে চলে গেছে। আপনাদের পোস্টার দেখে আপনাদের কাছে চলে আসলাম। এখন আমাদের কি করা উচিত? ও আচ্ছা, সো চেষ্টামি করো নাই তো? না ভাই। গুড। ওর নাম ফোন নাম্বার রেখে আমাদের সংগঠনের কার্ডটা দিয়ে দে। আর হ্যাঁ, সবসময় আমাদের সাথে থাকতে হবে কিন্তু। জি, থাকবো। কিছুক্ষণ পর বয়স্ক একজন লোক আসলো। দাদা ভাই, কি চাই? এটা কি এক্স বয়ফ্রেন্ড সংগঠন? হ্যাঁ। ও, আমিও সদস্য হতে চাই। এ বুঝে বলে কি, এক পা তো কবরে দিয়াই রাখছে, আবার এসবও। ও দাদা ভাই, বসুন। আপনিও কি ছ্যাঁকা খাইছিলেন নাকি? সে কি বলবো তোমাদের, সকিনার মার জন্য কি পাগল যে ছিলাম, কিন্তু কপাল যে খারাপ, তাই সকিনার মার বিয়ে হয়ে গেছে আমি চাকরি পাওয়ার আগেই। দাদা ভাই, আর এই সকিনা কি সকিনার মার বিয়ের আগেই হয়ে গেছিল? আরে না, সকিনা তো বিয়ের পর হয়েছে। আমি তাকে সকিনার মা বলে ডাকতাম। আহা, কি যৌবন ছিল। থাক, আর বলতে হবে না। এই, ওনাকেও সদস্য করে নে। কাজ এগোতে লাগলো। দুদিনে শহরের কয়েক হাজার পোলাপাইন সদস্য হয়ে গেল। সবাই কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞা। দুদিন পর অফিসে একটা ছেলে আসলো। কি চাই? এভাবে বলিস কেন? সুন্দর করে বলতে পারোস না? ভাই বসো, তারপর বলো। আমার সাহায্য লাগবে। কি সাহায্য? আমার গার্লফ্রেন্ডের আজ বিয়ে। সে কি ছ্যাঁকা খাইয়ে আসছো? না, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। বিয়ে করতে চাই, কিন্তু তার ফ্যামিলি মানতেছে না। আজ তার বিয়ে দিয়ে দিচ্ছে। আমি কোনো উপায় না পেয়ে আপনাদের কাছে আসলাম। সাহায্য করুন প্লিজ। মেয়েকে কিডন্যাপ করতে হবে। যা খুশি করুন, আমারে সাহায্য করুন। ওকে, লেটস গো। দাঁড়া, বল। তোদের লাগবে না, আমি একাই 100। একটা ডায়লগ দিব, পুরো বিয়ে ভেঙে যাবে। পাকনামি করিস না। পাকনামি না, দেখ কি করি, ফলো মি। সবাইকে নিয়ে বিয়ে বাড়িতে চলে গেল। বিয়ের অনুষ্ঠানে সবাই ব্যস্ত। হঠাৎ শাওন এক চিৎকার করে বলল, চৌধুরী সাহেব কোথায় আপনি? সামনে আসেন। শাওনের চিৎকারে সবাই থমকে গেল। সবাই চুপ, একদম নিশ্চুপ সবাই। চৌধুরী সাহেব সামনে আসলেন। কি চাই? এত চিৎকার কেন করছো? আপনার টাকা পয়সার প্রথম গরম, তাই না? হোয়াট দ্য হেল, হু আর ইউ? ওই বেটা, কি সব বলছিস তুই? শাওনের কানে কানে বলল। তুই চুপ থাক, আমাকে বলতে দে। আরিয়ানের কানে কানে বলল, আপনার মেয়ের একটা ছেলেকে ভালোবাসে, তাকে জামাই না বানিয়ে আপনি ওই হাবাটাকে জামাই বানাচ্ছেন। এই ছেলে, কি সব ফালতু কথা বলছো? ফালতু কথা বলছি না। হয় এই যে ছেলে, ওর সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন, না হলে আপনার মেয়েকে তুলে নিয়ে যাব। মোতালেব, আমার বন্দুকটা নিয়ে আয় তো। চৌধুরী সাহেব, হতে পারে আপনি চৌধুরী, আমিও খান পরিবারের ছেলে। এইরকম 2-4টা বন্দুক আমাদের পকেটেও থাকে। এই শালায় বাপের জন্মে পিস্তল দেখছেনি? কি ডায়লগ যে মারতেছে। আরিয়ান এগিয়ে গেল। দেখুন আঙ্কেল, আপনার মেয়েকে ও খুব ভালোবাসে, ওর সাথে বিয়ে দিয়ে দিন, খুব হ্যাপি থাকবে। তুই ভয় পেয়ে কথা বলছিস কেন? উনি কি করবে? চৌধুরী সাহেবদের বাহাদুরি মুভিতেই, বাস্তবে কিছুই না। শাওন সোজা স্টেজে চলে গেল। মেয়ের হাত ধরলো। বাকিটা ইতিহাস। কিছুক্ষণ পর হসপিটালে। হাই হাই, এই কি হাল তোদের? ইস, মায়া দয়াও নেই। এই, তুমি এখানে কিভাবে আসলে? আমি থাকবো না সে কিভাবে হয়? রায়হান, এদিকে আয় তো। রায়হানকে দেখে আমরা অবাক। তুমি মাইর খাওনি? ও খাবে কেন? ওরি দিয়েই তো সিস্টেম করে তোদের মাইর খাওয়ালাম। মানে সেই চৌধুরী সাহেবের বাড়িতেই গেছো, সেটা আমার ফ্রেন্ড নিশার বিয়ে ছিল। আমি পোস্টারে দেখি তোদের সংগঠনের কথা, তা দেখেই রায়হানকে নিয়ে প্ল্যান করি। আহা, তোমারও বিশ্বাস করে ওর সাথে চলে গেলা। আহা, সেই কি ডায়লগ! বাকিটা ইতিহাস। ছি ছি নীলা, তুমি এটা করতে পারলে?
কাজটা একদম ঠিক করনি। এক্স বয়ফ্রেন্ড মহান সংগঠন সবাইকে সাহায্য করবে, আর তুমি আমাদের উদারতা নিয়ে খেললে এক্স বয়ফ্রেন্ডবাসী তোমাকে ক্ষমা করবে না। আমি দেখে নিব। আজাইরা সংগঠন ফালতু যত সব। মেয়েদের বিরুদ্ধে কাজ করবি তো এমনই হবে, মাইন্ড ইট। এখনো সময় আছে, বন্ধ করে দে। একবার ঠিক হয়ে নেই খালি। তুই শালা চুপ থাক। তোর ওই বাংলা সিনেমার ডায়লগের কারণে আজ আমাদের এই অবস্থা। ও মা গো, কি ব্যথা। আর জীবনেও আমার সাথে পাঙ্গা নিতে আসবি না। একবার সুস্থ হই, দেখে নিব তোকে আমি। নীলা চলে গেল। আপনারা এতক্ষণে বুঝে গেছেন হয়তো কি ঘটেছে। আসলে আরিয়ান, শাওন, তুষার সবাই উত্তমাত্তম খেয়েছে, কোনো রকমে জান নিয়ে পালিয়েছে। পরের দিন ডাক্তার ডিসচার্জ করে দিল বাড়িতে। কি আজাইরা কাজ করতে গেছে, এরকম মার খাই আসছে কেন রে? তোর হাত পা ছিল না? ছিল তো। তুই কিছু করতে পারলি না? আমি হইলে 2-4টাকে হাসপাতালে পাঠিয়ে দিতাম, আর তুই নিজে হাসপাতালে ছিলি। আমি কি তোমার মতো ডাইনি নাকি? কি কি কইলি? আমি ডাইনি? কই না তো, আমি কিছুই বলি নাই। ডাইনিরাই ভালো। 3 দিন পর অফিসে বসে আছে। আরিয়ানের হাত ভাঙা, শাওনের হাত ভাঙা, তুষারের মাথায় ব্যান্ডেজ। এমন যদি সবাই ফাঁসিয়ে দেয় তাহলে মার খাইতে মরতে হবে। কে জানতো ওটা নীলার কাহিনী ছিল। এখন থেকে সাবধানে কাজ করতে হবে। আর শাওন, আজ থেকে যদি পাকনামি করিস তো মাইরা নদীতে ভাসাই দেব। এমন সময় একটা মেয়ে আসলো। আসতে পারি? আরিয়ান তাকিয়ে দেখে প্রিয়া। আরে আপনি, আসুন আসুন, বসুন। সে কি, আপনাদের এই অবস্থা কেন? সে আর বললেন না বিয়ে। শাওন রাগে দৃষ্টিতে তাকালো। শাওন চুপ হয়ে গেল। বুঝলাম না। বান্ধবীর বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম, সবাই বাইকে অ্যাক্সিডেন্ট করছি। ইনশাআল্লাহ, কি অবস্থা, দেখে চালাবেন না? আপনি এখানে কেন? শুনলাম আপনার অফিস এখানে, তাই আসলাম। আপনার সাথে পার্সোনাল কথা বলতে পারি? বলুন, শুনছি। না মানে ওনাদের সামনে নয়। তোরা একটু বাইরে যা তো। শাওন তুষার বাহিরে গেল। এবার বলুন। অ্যাকচুয়ালি আই লাভ ইউ। হোয়াট? আরে উত্তেজিত হচ্ছেন কেন, পুরোটা শুনুন না আগে। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি আই লাভ ইট ইওর আইডিয়া। এত সুন্দর উদ্যোগ কয়জনের মাথায় আসবে? আপনি জিনিয়াস। বলে কি, এত বড় ধোকা আমার সাথে? ইস, কত খুশি হয়েছিলাম। বাড়ির নিচে গার্লফ্রেন্ড, একতলা থেকে আরেক তলায় গেলেই গার্লফ্রেন্ডের সাথে আলাপ করা যেত, ছাদে গিয়ে লাইন মারা যেত। উফস, পোড়া কপাল আমার, আর হলো না। ও হাউ, কোথায় হারালেন? প্রিয়ার আওয়াজ শুনে আরিয়ান বাস্তবে ফিরল। না না, কিছু না। তাহলে ওদের বাইরে যেতে বললেন কেন? ওরাও তো এই প্রশংসার দাবিদার। সব তো সবার সামনে বলা যায় না। যাই হোক, একটা কথা বলবো, সামনে আসেন। বলুন না, শুনছি। কান এদিকে আনেন, কানে মুখে বলবো। আরিয়ান এগিয়ে গেল। প্রিয়া আস্তে আস্তে বলল, আসলে প্রথমে যা বলেছিলাম তাই সত্যি। আরিয়ান প্রিয়ার দিকে তাকালো। আই লাভ ইউ বলে প্রিয়া অফিস থেকে বেরিয়ে গেল। আরিয়ান বসে পড়ল। মনে মনে এত খুশি কাকে বোঝাবে, ইচ্ছে করছে ডান্স করতে। এমন সময় শাওন আর তুষার চলে আসলো। কিরে, উনি এভাবে চলে গেল কেন? আর তোকে কি বললো? সে যে ভালোবেসেছে আমায়, কি করে তোমাদের বুঝাই আমি? ভালোবাসি আমি তাহাকে, অপরূপ সুন্দরী রূপসী গোলাপে পদ্ম। এই ওরে মনে হয় জিনে ধরেছে। কি আবাল তাবাল বলছে? আরে বেটা, পুরোটা শেষ করতে দিবি তো? আবাল তাবাল কবিতা না বলে আসল কাহিনী বল। প্রিয়া আমাকে প্রপোজ করছে, ও আমাকে ভালোবাসে। শাওন আর তুষার রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছিস কেন? সংগঠনের নিয়ম কি, সদস্য থাকাকালীন কোনো প্রেম করা যাবে না। আর তুই? এমন নিয়ম ছিল নাকি? তো আচ্ছা থাক ভাই, রাগিস না। প্রিয়াকে অ্যাকসেপ্ট করব না। কয়েকদিন পর আরিয়ান ভার্সিটির ক্যাম্পাসে হাঁটতেছে। এমন সময় সাদিয়া আসলো। হাই। হ্যালো। কেমন আছো? সূর্য কোন দিকে উঠলো? যে মেয়ে আমাকে পাত্তা দিল না, সে এখন নিজে থেকে এসে আমার সাথে কথা বলছে। কি হলো? না মানে, আমি ভালো আছি। তোমার শরীর ঠিক আছে তো? তাহলে আমার সাথে নিজে থেকে কথা বলছো? অ্যাকচুয়ালি আই উইল সি সামথিং। বলো। সাইটে চলো না, কোলাহল আর সবার সামনে বলতে পারবো না। তো কোথায় যাবা? চলো। সাদিয়া আরিয়ানকে নিয়ে একটা ক্লাসে গেল। সেখানে কেউ নাই। এবার বলো। অ্যাকচুয়ালি আই এম ইন লাভ। ও, হু ওয়াজ দ্যাট লাকি গাই? ইউ। হোয়াট? আমি? মানে কিভাবে? হাউ? মজা করছো? না, মজা করছি না, সিরিয়াসলি বলছি।
আই লাভ ইউ ইভেন আই ওয়েন মেরি ইউ। তোমাকে আবার ওই নীলা এইসব করতে বলছে তাই না? তোমার সন্দেহ হয়? ইস, আমি কাউকে বিশ্বাস করতে পারি না। ওয়েট করাচ্ছি। সাদিয়া আরিয়ানকে লিপ কিস করে বসলো। আরিয়ান পুরো স্তব্ধ হয়ে গেল, হা হয়ে আছে। এবার তো বিশ্বাস হয়? সাদিয়া ক্লাস থেকে বেরিয়ে গেল। ভাইরে ভাই, এসব কি শুরু হলো? এতদিন আমি যাদের পিছনে ঘুরলাম তারা হঠাৎ আমার পিছু লাগলো কেন? এগুলা যদি আমার সংগঠনের সবাই জানে আমারও তো মেরে ফেলবে। তারপর আবার কিস করছে, কাউকে বলা যাবে না, এসব লুকিয়েই রাখবো। আপনারাও কাউকে বললেন না। 2 দিন পর আরিয়ান শুয়ে আছে রুমে। মিথিলা আসলো। আমি চলে যাচ্ছি কাল। কি সত্যি? আলহামদুলিল্লাহ। আমি চলে যাচ্ছি তাই তো এত খুশি? খুশি। তোমার জ্বালায় আমার জীবন অনিষ্ট হয়ে যাচ্ছিল। যাও, জলদি বাড়ি যাও। কি করলি? আমি তোকে জ্বালাই? তো কি, বিবাহিত পুরুষ যেমন বউয়ের দ্বারা অত্যাচারিত হয়, আমি অবিবাহিত হয়েও তোমার থেকে সেগুলোই পাচ্ছি। একটাই তফাৎ, তারা মাঝে মাঝে রোমান্স করার সুযোগ পায়, আমি পাই না। তাহলে বিয়ে করে নে আমাকে, রোম্যান্সও করতে পারবো। ঠিক আছে, আমি যেহেতু জ্বালাই তোকে আরো জ্বালাবো। আমি যাচ্ছি না। ফুপু ফুপু চলে গেল। আমি শেষ। ধ্যাত, শালা কেন যে এসব বলতে গেছিলাম। জীবনটা বেদনা। এখন আরো সহ্য করো। ওর পকপকানি খাইয়া ছেড়ে দিল আমারে। তারপরও গতিবিধি সুবিধার না, আমাকে বিয়ের স্বপ্ন দেখে। ও মাই খাট, ভয়ারাই কেন গো। উফ, ওয়াশরুমে যেতে হবে। আপাতত সেখানেই যাই। 2 দিন পর নীলাকে নিয়ে কি ভাবলি? সবই যদি আমি করি, তোরা কি করবি? তুষার, তুই বল। তুইও বল। না, আমি বলবো না। আমি বুদ্ধি দিলে আবার কার না কার হাতে মায়ের খাবি, ঠিক নেই। না, আরে ওই যে একটা মুভি আছে না, নাম মনে নাই, ইন্ডিয়ান সাউন্ড মুভি নকল করেছিল, কি যেন নাম, ডেঞ্জার কিলারি নাকি? এত কাহিনী না বলে আসল কাহিনী বল। মনে হলো আমরা নীলার বাড়িতে যাব, গিয়ে বলবো তুই নীলাকে ভালোবাসিস, নীলাও তোকে ভালোবাসে। ব্যাস, পরে নীলাকে নীলার বাবা উদ্যম মাধ্যম দিয়ে বিয়ে দিয়ে দেবে। ওই মুভিতে পরে কি হয়েছিল মনে আছে? ওদের বিয়ে হয়েছিল শেষ পর্যন্ত। আরে ভাই, মেয়ে সেখানে ছেলের বাড়িতে গেছে তাই অমন হয়েছে, আর এখানে তো ছেলে হয়ে যাবি তুই। আর এছাড়া কোনো বুদ্ধি হবে না, যদি আমরা কিছু করি তাহলে আমাদের নারী নির্যাতনের মামলা করে ফেলবে। না থাক, 10 বছরের জন্য জেলে যেতে চাই না। অবশ্য আমি যতটুকু জানি নীলার বাবা মা প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না। চান্স নিয়ে দেখ, হইলেও হতে পারে। সিনেমার অসমর্থ শুটিং যদি বাস্তবে সফলতা হয়। তাহলে আজকেই চল। চল শাওন। না, আমি যাব না। কেন রে? তোদের চীন ভারত যুদ্ধে আবার আমি গিয়ে মায়ের খাইতে চাই না। আমি বাংলাদেশে হইয়া পপকর্ন খাবো, তোরা ফিরে আসার পর কাহিনী শুনবো। আরে শালা চল তো, তুই খালি মুখ বন্ধ করে রাখিস। শাওন, তুষার আর আরিয়ান চলে গেল নীলার বাসায়। তো কিছু বলবা? তোমার কি জন্য এসেছি নাকি চুপ করেই থাকবে? আঙ্কেল, আমি কিছু জানি না, ওরা সব জানে, ওরাই বলবে। কি বলবে বলো। আঙ্কেল, চা বিস্কুট হবে না? মানে ক্ষুধা লেগে গেছে। তুষার চিমটি দিল আর ফিসফিস করে বলল, মুখ বন্ধ করে রাখতে পারিস না? আরিয়ানের দিকে তাকা। আরিয়ানের দিকে তাকিয়ে দেখে ওর হাত পা কাঁপতেছে। আর দেয়ালে দেখ বন্দুক, উনি কিন্তু রিটায়ার্ড আর্মি অফিসার, সে চুপ থাকবে না। কি হলো, বলবা তো? অ্যাকচুয়ালি আঙ্কেল, আমি আর নীলা। তুমি আর নীলা কি? আমি আর নীলা দুজন দুজনকে ভালোবাসি। আমাদের 3 বছরের প্রেম। আমরা দুজন দুজনকে ছাড়া বাঁচবো না। যদি আপনি কোনো অপারেট করতেন। তুমি জানো আমি কে? আর্মিতে থাকতে আমি একাই 20 জনকে মেরেছি। তুমি আমার সামনে বসে এসব বলছো, সাহস তো কম না তোমার? ভালোবাসা কোনো কিছুই মানে না। আপনি আমাকে মেরে ফেলতে পারেন, আপনার মেয়েকে বন্দি করতে পারেন, কিন্তু আমাদের ভালোবাসা আটকাতে পারবেন না। তোমার স্পর্ধা দেখে আমি শিউরিত। এখন বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। শাওন, আরিয়ান, তুষার 1 মিনিটও দেরি করলো না, সোজা বেরিয়ে চলে আসলো। এসে 3 জন কোলাকুলি করলো। আগুন লেগে গেছে, আজকে নীলার ছাড় হবে না। বলতেই 3 জন হাসতে লাগলো হো হো করে। তোর হাত পা কাঁপছিল কেন? ওসব কিছু না, এমনি। এই শালায় সব জায়গায় ভেজাল লাগায়। তোরা চীন ভারত ছিলি, আমি বাংলাদেশ হয়ে দুই পক্ষে সমান সাপোর্ট পেলাম। তোর জন্য আজকে গুলি খাইতে হতে পারতো। আলহামদুলিল্লাহ বেঁচে আছি। এমন সময় তুষারের ফোন আসলো। ও কল ধরে কথা বলল। কে রে? হাবিব কল দিয়েছে, তাড়াতাড়ি জেনারেল হসপিটালে যেতে হবে। ওর পাশের বাসায় কোন এক ছেলে সুইসাইড করার চেষ্টা করেছে। ওরা হাসপাতালে চলে আসলো। কি হয়েছে? আমিও জানি না, ভাগ্যিস ছাদ থেকে লাফ দিয়ে বালির উপর পড়েছে, বালির জন্য বেঁচে গেছে। কি যে পোলাপান, আজকাল হুদাই সুইসাইড করতে যায়। যাই হোক,
চিকিৎসা শেষে ছেলেটা বেঁচে যায়। আমরা ছেলেটার কাছে গেলাম, হাত পা বেকায়দায় পড়ার জন্য ভেঙে গেছে। আমরা পাশে বসলাম। ওর নাম কি রে? ওর নাম মেহেরাজ। আচ্ছা ভাই, এসব কেন করতে গেলা? জীবনে এত কষ্ট কিসের? জানো না আত্মহত্যা মহাপাপ? কি এত কষ্ট আমরা জানতে পারি কি? 27 তারিখ 9 মাস 2019 আমি ঢাকাতে পড়তাম। 1 থেকে 10 পর্যন্ত আমার লেখাপড়া হয়েছে ঢাকাতে। পারিবারিক সমস্যার কারণে আমি আমার গ্রামের বাড়িতে এসে পড়ি। সেখানকার একটা কলেজে ভর্তি হই। আমি মেধাবী ছাত্রও না, আবার গাধাও না, তো ওইখানকার কোচিংয়ে ভর্তি হই। আমার কাজিন ওই কোচিংয়ে পড়াতো, তার গার্লফ্রেন্ডও পড়তো। আমি কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলি না, তো ওইখানে 2টা মেয়ে পড়তো, তারাও কাজিন। একজন আমার বেস্ট ফ্রেন্ড, এর সাথে রিলেশন ছিল। তো একদিন আমার এক ফ্রেন্ড বলল আমি নাকি 7 জনকে পছন্দ করি। পরে তারা এটা প্রচার করে বেড়ায়, তো তাদের মধ্যে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমারও ভালো লাগতো, কিন্তু বুঝতে দিতাম না। একদিন আমি আমার ফ্রেন্ডদের আমার প্রথম ভালোবাসা নিয়ে শোক প্রকাশ করছি। ওই সময় সে মন খারাপ করে বসে থাকে। পরে আমার এক ফ্রেন্ড ওরে জিজ্ঞাসা করে আমাকে পছন্দ করে কিনা, কিন্তু সে তার মুখের ওপর না করে দেয়। কিছুদিনের মধ্যে তার সাথে আমার ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। আমি একদিন সাহস করে আমার মনের কথা জানাই, কিন্তু সে না করে দেয়। ভারাক্রান্ত মন নিয়ে কিছুদিন ওর সামনে যায়নি। তো হঠাৎ করে একদিন কোচিংয়ে গেলাম, আমাকে দেখে হাওমাও শুরু করে দিয়েছে। পরে যাই হোক রিলেশনশিপে গেলাম, আবারও সেই পুরা কপাল নিয়ে। ভালোই চলছিল, 2 বছর হলো রিলেশনের। হঠাৎ করে ও আমার সাথে কথা বলা কমিয়ে দেয়। জানি না, কিছু না, এমনি কথাগুলো এভাবে কমে আসে। আর তাতে যতবারই বলতাম যে কি বুঝে রিলেশনে আসছো, সে একটাই জবাব দিত জানি না। এছাড়াও তার ধারে কাছে বসতে দিত না, এড়িয়ে চলতো। সহ্য করতে পারতাম না। হঠাৎ করে আমার মেসেজের রিপ্লাইও দেয় না। ভেবেছি হয়তো ও কাউকে পছন্দ করে, কিন্তু না, ওর ভাবি আমাদের রিলেশনের ব্যাপারে জেনে যায়। আমার সাথে শেষ 2019 নম্বরের 4:48 লাস্ট মেসেজ দেয়, আমাদের মধ্যে কিছুই নেই, তোমার সাথে আমার মিলে না, তুমি তোমার মতো থাকো, আল্লাহ হাফেজ। আমি বললাম তোমার যা ইচ্ছা শাস্তি দাও, এরকম করেও না, আমি যে কোনো পরিস্থিতিতে তোমার সাথে থাকবো। কিন্তু না, কোনো উত্তর আসলো না। ওই দিন থেকে আজ পর্যন্ত আমার চালচলন সব এলোমেলো, কারোর সাথে কথা বলি না, চুপচাপ থাকি। সিগারেটের গন্ধ সহ্য হতো না, এখন সিগারেটও ধরেছি। ভাই, আমি সবসময় মন মরা থাকি। সব বুঝলাম, এতদিন সহ্য করলা, হঠাৎ এসব সুইসাইডের সিদ্ধান্ত নিতে গেলা কেন? আমার বাবা নাই, মার কাছে বড় হয়েছি, তাকে সব বলেছি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি নিজের অস্তিত্ব হারায় ফেলবো। গত 10-12 দিন আগে ওর চাচাতো ভাই আমার সাথে একটা সমস্যা করে গেছে, কিছুই বুঝলাম না। ভাই, আমি ভালো করে কথা বলতে ভুলে গিয়েছি। কেউ ভালো কথা বললেও সহ্য হয় না, অতিরিক্ত কথা শুনতে পারি না, রেগে যাই অল্পতে। প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আমাকে বেয়াদব ভাবে, সবাই আমাকে খুব খারাপ মনে করে। সব কিছু মিলিয়ে আমার জীবন থমকে গিয়েছিল, আর নিতে পারছিলাম না। আমার জন্য মরা ছাড়া উপায় ছিল না। নারী তুমি মহান, পৃথিবীতে যা কিছু কল্যাণ করো অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ঠিক তেমনই প্রতিটা ছেলের জীবন ধ্বংসের পিছনে কোনো না কোনোভাবে কোনো মেয়ের হাত থাকে। হাই রে দুনিয়া। দেখো ভাই, তুমিই বললা তোমার বাবা নেই, মা তোমাকে মানুষ করছে, তার কথা ভেবেছিলে একবারও? তুমি মারা গেলে তাকে কে দেখবে? চিন্তা করেছো কোথাকার কোন মেয়ে কষ্ট দিছে তার জন্য তুমি তোমার জন্মদাত্রী মাকে ভুলে যাবে? দেখো ভাই, ছেঁকা আমি খেয়েছি, আরিয়ান খেয়েছে, হাবিব তো যে ছেঁকা খাইছে তা বলবার মতো নয়। কই, আমরা তো সুইসাইড করতে যাইনি। যাই হোক, আশা করি তোমাকে বোঝাতে হবে না। আজ থেকে তুমি আমাদেরও বন্ধু। আমাদের একটা সংগঠন আছে, এক্স বয়ফ্রেন্ড, ওখান থেকে সবাইকে সাহায্য করি। আজ থেকে তুমিও আমাদের সাথে জয়েন হইলা। সুস্থ হতেই আমাদের সাথে অফিসে দেখা করবা। আর হ্যাঁ, কখনো ওই ধোকাবাজের কথা মনে পড়ে তাহলে ডিরেক্ট নিজেই গালি দিবা, খাস বাংলায় গালি দিবা, ওই সব ঠিকঠাক। একটা মেয়ে ছেড়ে গেছে তাই বলে নিজের ক্ষতি করতে নেই। মাকে কত কষ্ট দিয়েছো জানো, এখনই মাকে সরি বলো। মেহেরাজের চোখ থেকে পানি বেরিয়ে গেল। আই এম সরি। আমাদের নয়, নিজের মাকে বলো। আমরা বাইরে যাই এখন। আরিয়ান, তুষার, শাওন, হাবিব বাহিরে আসলো। কি অবস্থা? একটা মেয়ের জন্য জান দিতে চাইছিল। যাক, সব তো এখন ঠিকঠাক। এখন চল রেস্টুরেন্টে যাই, খুব ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করবো। আরিয়ান, তুষার আর হাবিব এক দৃষ্টিতে শাওনের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছিস কেন? এখন যদি তোকে আমরা আধ ঘন্টা না পিডাই
জাতি আমাদের ক্ষমা করবে না। দেখ ভাই, সত্যি ক্ষুধা লাগছে। এখন যদি তোরা মারতে চাস মার, কিছু বলবো না। ইমোশনাল ব্ল্যাকমেল করছিস? না, সত্যিই বললাম। আচ্ছা চল রেস্টুরেন্টে। তারপর ওরা রেস্টুরেন্টে চলে গেল, খাওয়া দাওয়া করলো। পরের দিন ভার্সিটিতে আরিয়ান বসে আছে, হঠাৎ নীলা সামনে আসলো। এই তুই আমার বাসায় গিয়ে কি বলছো? কি বলছি? আমি তোকে ভালোবাসি। আরিয়ান হাসতে লাগলো। উত্তম মাধ্যম দিয়েছে তোকে। ওয়াহ, এই খুশি কারে দেখাবো? এখন কেমন লাগে? আর লাগবে আমার পিছে? বলছিলাম না তোকে আমার পিছনে লাগবি না, পস্তাতে হবে। এখন দেখ আমি কি করি। তুই করবি, আমি ছেড়ে দিব নাকি? আমিও দিব। পারলে নিজেকে বাঁচাও বাবু। নীলা একটা হাসি দিল, সাথে একটা চোখ টিপ দিল, তারপর চলে গেল। আরিয়ান অবাক হয়ে গেল। এ মাইয়া না অন্য কিছু? বাসায় বকা খাইয়াও এত খুশি, আবার চোখ টিপ দিয়ে চলে যায় নিজের শত্রুকেও। অবাক কাণ্ড তো। এমন সময় শাওন তুষার আসলো। কিরে, নীলা আবার তোকে ভরে দিয়ে গেল নি? দূর, ওর মতো মেয়ে আমাকে বলবে তেমন কিছুই না। বাড়িতে অনেক বকেছে, সেটাই শুনছিলাম, আর হুমকি দিয়ে গেল। শুনে খুশি হলাম। যা করে এসেছে, ওর বাবা যখন এসে জায়গা মতো ঠাস ঠাস করে গুলি করবে, তখন বুঝবা ঠেলা কাকে বলে। আরিয়ান কিছু বলতে যাবে, তখনই মাঝখানে সাদিয়া চলে আসলো। এই তুমি এখানে? আর তোমাকে আমি সারা ক্যাম্পাস খুঁজতেছি। শাওন আর তুষার অবাক হলো। তুমি ওরে কেন খুঁজতেছো? তেমন কিছু না রে, ওরে একটা নোট দেওয়ার ছিল, সেটার জন্যই খুঁজতেছিল হয়তো। আচ্ছা সাদিয়া, তুমি লাইব্রেরির সামনে অপেক্ষা করো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। সাদিয়া চলে গেল। ব্যাপারটা কি সন্দেহজনক কিন্তু। আরে বললাম তো, তোরা ক্লাসে যা, আমি ওর সাথে কথা বলে আসতেছি। যাই করো, মাইন্ডে রেখো, সংগঠনের প্রথম রুলস প্রেম করা যাবে না। হ্যাঁ জানি, আমার জিনিস আমাকে শিখাতে হবে না। আরিয়ান লাইব্রেরির সামনে চলে গেল। সাদিয়া অপেক্ষা করতেছিল। এবার বলো কেন ডেকেছো? কেন ডেকেছি মানে? এভাবে কথা বলছো কেন? কিছু না, বলো কি বলবা। আমার প্রপোজের উত্তর কোথায়? আই এম সরি, একদিন হয়তো আমি তোমাকে প্রপোজ করছিলাম, তা ছিল শুধু তোমার সৌন্দর্যের মোহ। তোমাকে একবার দেখলে যে কোনো ছেলেই নিজের করতে চাইবে। আর আমার তো নীলার সাথে ব্রেকআপ হওয়ায় মাথা ঠিক ছিল না, তাই তোমার পিছু ঘুরঘুর করছি। এটা ভালোবাসা ছিল না, ছিল মোহ। আশা করি বুঝেছো। আর হ্যাঁ, আমার সংগঠন এক্স বয়ফ্রেন্ড এর সদস্যদের প্রথম শর্তই ছিল প্রেম করা যাবে না। সো আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। ফাজলামি করো আমার সাথে? হুট করে বলবা ভালোবাসি, আবার বলবা মোহ। এটা মজা চলে নাকি? দেখো সাদিয়া, আমি যখন প্রপোজ করছিলাম তখন তো তুমি আমাকে নীলার এক্স বয়ফ্রেন্ড বলে অপমান করেছো। এখন কেন আমার পিছু লেগেছো তা বুঝতেছি না। তোমার সাহসিকতা দেখেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। মানে তুমি সে নিশার বিয়ে ভাঙার জন্য ওর বাবার সঙ্গে সে কি পাঙ্গা নিয়েছো, তা দেখেই আমি ইমপ্রেস। পরে অবশ্য মার খাইছিলা, তাতে সমস্যা নেই। যে অন্যের ভালোবাসার জন্য মার খাইতে পারে, সে নিজের ভালোবাসার জন্য জীবনও দিতে পারবে। আমি এমনই একজন খুঁজতেছিলাম। মানে? ওকে যাও, তোমাকে আমি আরো 2 দিন সময় দিলাম। যদি রাজি না হও তাহলে নিশ্চয়ই তোমাকে আমি তখনই দেখাবো। সাদিয়া চলে গেল। আরিয়ান একবার উপরে তাকালো। ভাইরে ভাই, এটা কিভাবে সম্ভব? একজনকে প্ল্যানিং করে মাইর খাওয়ালাম, আরেকজন সেই প্ল্যানিং এ আমাদের একটু সহযোগিতা দেখে প্রেমে পড়ে গেছে। অন্যদিকে হাবিব বাড়ির ছাদে বসে গিটার বাজিয়ে গান ধরলো। হতে পারে কোনো রাস্তায়, কোনো হুটতোলা এক রিকশায় আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না। রোদে পড়া এই রোমিও চেহারা তুমি বুঝলে না। আমার ইশারা মন দিয়ে থামতে তুমি থামলে না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জোড়ো সোড়ো এই শরীরে তোমার হাওয়া লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। এমন সময় পেছন থেকে হাততালি শুনলো। হাবিবের পেছন ফিরে দেখে তিশা। হাবিব ভাব নিয়ে বলল, আপনি? বাহ, আপনি তো খুব ভালো গান গান। হাবিব ভাব নিল আরো বেশি করে। আসলে মাঝে মাঝে গাই আর কি। আরেকটা গান শোনান না প্লিজ। এখন? প্লিজ, আমার জন্য। উপস, প্রায় সেভাবে বললে কেমন যে লাগে বোঝানো যায় না। আহা, সেই রকম ফিলিংস।
কি হলো, শোনাবেন না? হ্যাঁ হ্যাঁ শুনবো তো। বসুন। কি গাওয়া যায় যাতে ইনডিরেক্টলি প্রপোজ করা যায়? পাইছি। বলছি তোমায় দিব্যি খেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝে ভীষণ খেলে, পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি মিস করেই যায় একটু যদি মিশতো সে, রাগারাগি কম করে মনটা নরম করে, এসে হলেও যদি বলতো আমায় সে, আসো না কেন বসো না, ভালো লাগে না যে আমার, ওহো ক্ষতি কি বলো করেছি তোমাকে দু একবার। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আমি এখন আসি। জি। তিশা উঠে হাঁটা ধরলো, আবার পিছে ফিরলো। ও হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। তিশা একটা হাসি দিল। ইউ আর সো কিউট। আর হ্যাঁ, সবই বুঝি, কেউ প্রপোজ না করলে কি করব? বলেই একটা হাসি দিয়ে চলে গেল। হাই উহু হোয়াট দি ফুসকা, দিস ইজ দি প্রেম কাহিনী বুক্কা। অন্যদিকে আরিয়ান ভার্সিটি থেকে চিন্তা করতে করতে বাড়ি গেল। কলিং বেল চাপতেই আম্মু দরজা খুলে দিল। আরিয়ান ভেতরে ঢুকেই অবাক হয়ে গেল। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, কারণ নীলার বাবা মা ওদের বাসায়। আরিয়ান অবাকও হয়েছে, আবার ভয়ও পাচ্ছে। ভয়ের ঠেলায় থামতে লাগলো। আরে বাবা, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, আসো বসো। আরিয়ান দাঁড়িয়ে রয়েছে। আরে চিন্তা করো না, বকবো না, বসো। কি রে, বসস না কেন? আরিয়ান ভয়ে ভয়ে বসলো। উনি বলছেন তুই নাকি গতকাল ওনাদের বাসায় গিয়েছিলি এবং কি সব বলে এসেছিস, তুই ওনাদের মেয়েকে ভালোবাসিস। আরিয়ান চুপ করে আছে। ভয় পেও না, বলো তোমার বাবার সাথে আমার কথা হয়ে গেছে। কি হলো বল, তোর ওনার মেয়ের সাথে কি সম্পর্ক? না মানে নেই। কি? ঠিক করে বল, কি না হ্যাঁ আছে সব কি? না মানে নেই। নীলার বাবার দিকে তাকাতেই, হ্যাঁ আছে। বিআই মশাই ও আপনাকে ভয় পাচ্ছে, দেখছেন না, বলতে পারছে না। আসলে ওরা দুজনকে ভালোবাসে, নীলাও স্বীকার করছে এসব। তো আমি চাইছিলাম কি ওদের দুহাত এক করে দিতে। আরিয়ান এটা শুনে পুরোই অবাক। তার মানে নীলা বাসায় বকা খায় নাই, উল্টো আমাকে ফাঁসানোর জন্য এই প্ল্যান করেছে। এখন তো আমিই ফেসে গেছি। হ্যাঁ তাই তো ভাবছিলাম। তো কি বলেন, বিয়ের দিক আগানো যাবে কি? আমি যেতে পারি? হ্যাঁ তুমিও যাও। আরিয়ান রুমে চলে গেল। কি করতে গেলাম, এখন হলোটা কি? আমি নিজেই তো ফেসে গেলাম। এমন সময় ফোনে কল আসলো। নীলার নাম্বার দেখেই রিসিভ করলো। কিরে, কেমন লাগলো? মানে কি এসবের? হ্যাঁ মানে ক্লিয়ার। তুই জানতি যে আমার বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না, সেই সুযোগ নিয়ে আমাকে ফাঁসিয়ে আব্বুর হাতে থাপ্পড় খাওয়াতে চাইছিলি। আমি অভিনয় করে বিষয়টা তোর দিকেই ঘুরিয়ে দিলাম। বলছিলাম না আমার সাথে পাঙ্গা নিস না, এখন বোঝ ঠেলা। যদি কোনোভাবে আমি তোর বউ হই তাহলে তো বুঝছো তোর জীবন নরক বানাইয়া ছাড়মু। কিছুতেই না, আমি রাস্তার মেয়েকে বিয়ে করব, তবু তোকে করব না। পারলে বিয়া ভাঙো বাবু। হ্যাঁ ভাঙবই, চেয়ে দেখ। বলে আরিয়ান ফোন কেটে দিল। এই ছিল তোর প্ল্যান? এর জন্য সকালে ঝগড়া না করে হাসি আর চোখ টিপ দিয়ে চলে গেছিলি। আমি তোকে দেখে নিব। বিকেলে অফিসে বসে আছে। তুই এত চিন্তিত কেন? তো কি করতাম, তোর কথা শুনতে গিয়ে ফেসে গেছি এখন। ও এই ব্যাপার, কিছু হবে না, বিয়ে তো আমরাই ভাঙবো। ভাঙার কি দরকার ভাই, বিয়েটা করে নে। এই উচিলায় আমাদের বাবা মাও আমাদের বিয়ের দিকটা চিন্তা করবে। তুই আর একটা কথা বলবি তো, পরীক্ষার সময় তোরে আর টুকলি করতে দিতাম না। আরে ভাই এমন করছ কেন? পরীক্ষার ফলে তো তুই আমার ভরসা। এই চুপ করলাম। সন্ধ্যায় বাসায় ফিরলো আরিয়ান। আরিয়ান, কথা আছে তোর সাথে। হ্যাঁ বলো। নীলাকে আমরা দেখলাম, খুব ভালো, দেখতেও মাশাআল্লাহ, আমাদের পছন্দ হয়েছে। ওই রকম একটা মেয়ে কিভাবে তোকে পছন্দ করলো আল্লাহ জানে। যাই হোক, তোর অনার্স পরীক্ষা শেষ হলেই তোদের বিয়ে দিব। বলে আব্বু চলে গেল। কার সামনে কার প্রশংসা করলো? ও কত ভালো মানুষ, আমি ছাড়া আর কেউ জানে না। আরিয়ান নিজের রুমে চলে গেল, শুয়ে পড়লো, চিন্তা করতে লাগলো। এই বিয়ে আমাকে ভাঙতেই হবে, না হলে আমার প্রিয়াকে পাওয়া যাবে না। কত সুন্দর করে কাল রাতে প্ল্যান করছিলাম প্রিয়ার প্রপোজ অ্যাকসেপ্ট করব, আর এখন নিজেই বিপদে আছি। সকালে সাদিয়া হুমকি দিল এখন নীলার সাথে বিয়ে ঠিক, আর আমি প্রিয়াকে চাই। না হয় প্রিয়াকে পটাতে হলে আমার এ বিয়ে ভাঙতেই হবে, যেভাবেই হোক। এমন সময় মিথিল আসলো।
তুই কি আমার মনের কথা বুঝিস না? কি বুঝতাম? কি হয়েছে বুঝিস না তুই? দূর, কি বলো বুঝি না। যাই হোক, বলো তোমার বল্টুর কি খবর? তার সাথে কথা হয়? বেচারা তোমাকে খুব ভালোবাসে, শেখা দিয়ে কাজটা ঠিক করো নাই। যাই হোক, বল্টুর নাম্বারটা দিও, ওরে আমি আমার সংগঠনে অ্যাড করে নিব। মিথিলা হাতে একটা গ্লাস নিল, সোজা ভেঙে ফেললো। আরিয়ান এক লাফে উঠে বসে পড়লো। এই এই, তোমার কি হয়েছে? এমন করছো কেন? কি হয়েছে বুঝিস না তুই? কি বুঝতাম? আই লাভ ইউ আরিয়ান, আই লাভ ইউ। ও, কি কি বলছো? হ্যাঁ, ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি। ছোটবেলায় বর্ব খেলতাম, মনে আছে? তখন থেকেই তোকে আমার স্বামী হিসাবে মনে জায়গা দিয়েছি। তারপর আর কি, তুই যদি ওই নীলানা টিলা ওরে বিয়ে করস তাহলে আমি কুরুক্ষেত্র বাজিয়ে দেবো, মনে রাখিস। আমিও নুপুরপুরে মেয়ে। বল্টু ভাইয়ের কি হবে তাইলে? বল্টু নাটের সাথে জোড়া লাগিয়ে দিব। বল্টু কোন শালারে? ওরে আমি চিনি না, ওই আমার পিছনে ঘুরে। আর একবার যদি ওর নাম আমার সামনে উচ্চারণ করিস, ফোন করে করবো ডিটেক্ট। না ম্যাম, ইউ ক্যান গো। মাইন্ড ইট। মিথিলা চলে গেল। আরিয়ান মাথায় হাত দিয়ে বসে পড়লো, উপরে তাকিয়ে বলল, নীলার সাথে বিয়ে ভাঙতে হবে, তার চিন্তায় ঘুম আসে না। তারপর আবার সাদিয়ার হুমকি, এখন আবার মিথিলার হুমকি। হচ্ছেটা কি? আর কেউ বাকি আছে কি? আসো সবাই একসাথে আসো, আমাকে ঠেলা দিয়ে উপরে পাঠিয়ে দাও। আমার আর প্রিয়াকে পাওয়া হচ্ছে না। ওরে প্রিয়া রে প্রিয়া, আয় না আমার কাছে, তুই ছাড়া কেউ নাই পৃথিবীতে। আমার কাছে আয়, একটু কান দিয়ে জড়াই ধরি তোকে, যদি বেঁচে যাই কোনোভাবে এই বিপদ থেকে। পরের দিন ভার্সিটিতে শাওনা তুষার বসে আছে। আরিয়ান তো প্রতিদিন আমাদের আগে চলে আসে, আজকে আসলো না যে? ও বিয়া ভাঙতে ব্যস্ত, তাই হয়তো আসবে না। ও, পোলাটা ফেসে গেছে। যাই হোক, তুই প্রেম কবে করবি? বাংলাদেশে যেদিন চাঁদ গমন হবে সেদিন ইনশাল্লাহ হবে। দূর, মজা করিস। এমন সময় একটা মেয়ে এসে বলল, এক্সকিউজ মি। জি বলুন। অ্যাকচুয়ালি আই এম পপি, নুসরাত জাহান পপি। সে আপনি পপি হন না হলে ফুলকপি হন না, আমার সাথে কি দরকার বলুন। আই ওয়ান্ট টু সে সামথিং। উফ, ইংলিশ বলে কানটা নষ্ট করে দিল। বাংলায় বলেন, যা বলবেন। আসলে আপনাকে আমি বেশ কিছুদিন ধরে ফলো করতেছি। আপনাকে প্রথম দিন দেখেই আমি ক্রাস্ট। আপনার কথা বলার স্টাইল, চলার ধরন আমাকে পুরো মুগ্ধ করেছে। হঠাৎ ফুল এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। শাওন বসা থেকে দাঁড়িয়ে গেল। তুষার তো হাই হয়ে আছে। কি বললেন আপনি? আই লাভ ইউ। ইউ নো হোয়াট? ও দুঃখিত, আমি তো ইংলিশে দুর্বল। যাই হোক, আপনি ভুল মানুষের চুজ করেছেন। আমার অঙ্গীকার বন্ধু আছি, আমাদের সংগঠনের কাছে যে কোনোদিন প্রেম করব না। সো আপনি যেভাবে এসেছেন চলে যান, আমি একসেপ্ট করছি না। তুষার চল। শাওন ভাব নিয়ে তুষারকে নিয়ে ওখান থেকে চলে আসলো। দোস্ত, তুই আমাদের সংগঠনকে এত ভালোবাসিস। আই এম পাউডার অফ ইউ, লাভ ইউ দোস্ত। তুষার শাওনকে জড়িয়ে ধরলো। অন্যদিকে আরিয়ান মোবাইল বন্ধ করে বসে আছে। একবার সাদিয়া, একবার প্রিয়া কল করেই যাচ্ছে দেখা করার জন্য, ভয়ে মোবাইলই বন্ধ করে রাখছে। বিকালে শাওনের কল পেয়ে আরিয়ান কল ধরলো। কি রে, কোথায় তুই? উগান্ডায় আছি। সে কি, কখন গেলি? আমাকেও নিতি, আমি যাইতাম। সি এই তোর বন্ধুত্বের পরিচয়। আমাদের না নিয়ে নিজেই একা এনজয় করতে চলে গেলি। ইস, কত স্বপ্ন ছিল উগান্ডা দেখার। আরে শালা, আসল কথা বলতো, কি জন্য কল দিছ? আরে বলে কি হবে, তুই তো উগান্ডাই। তুই বলবি কি না? একটা মেয়ে এসেছে সাহায্য চাইতে। মেয়েটা নাকি প্রায় কয়েক বছর আগে একটা ছেলের সাথে পরিচয় ছিল। ছেলেটা মেয়েটাকে খুব ভালোবাসতো, কিন্তু কোনো কারণবশত ওদের রিলেশনটা ফাটল ধরে, মেয়েটা দূরে চলে যায়। তো আমরা এখন কি করব? পুরোটা শোন। মেয়েটাও নাকি ছেলেটাকে প্রচুর ভালোবাসে। অনেকদিন যোগাযোগ না থাকায় ছেলেটা খুঁজে পাচ্ছে না, তাই মেয়েটা আমাদের কাছে এসে সাহায্য চাওয়ার জন্য। বল কাল সকালে আসতে। দোস্ত, মেয়েটা কেঁদে দিয়েছে, তুই আয় না, বিষয়টা দেখ। আচ্ছা, অপেক্ষা কর, আসতেছি। কল কেটে দিল। আরিয়ান রেডি হয়ে বেরিয়ে গেল। সিঁড়ির মধ্যে প্রিয়ার সাথে দেখা। প্রিয়া আরিয়ানকে দেখেই আরিয়ানের গলা চেপে ধরলো। তুই আমার কল ধরস না কেন? আর কি শুনলাম তোর বাবা মা নাকি তোর বিয়ে ঠিক করেছে? দেখো প্রিয়া, আমি তোমাকে সব এসে বুঝাই, এখন জরুরি কাজ আছে। তুই এখন বল, আমি এখন শুনবো। প্রিয়া, আমি তোমাকেই ভালোবাসি, এটা মাথায় রাখো। বাকিটা এসে বলবো, প্লিজ। সত্যি তো? কসম। ওকে, যাও, অপেক্ষায় থাকবো আমি। হ্যাঁ, বাই। আরিয়ান কোনো রকমে বেঁচে অফিসে আসলো। দেখলো শাওন দাঁড়িয়ে রয়েছে। কতক্ষণ লাগলো আসতে? সে তুই বুঝবি না, মেয়েটা কথায় কথায় অনেক ইন্টারেস্টিং লাভ এফেক্ট। আমরাও জানি, আয় এখন। আরিয়ান মেয়েটার সামনে যেতেই মেয়েটার চেহারা দেখে হা হয়ে যায়।
এ তো সঞ্জিতা। হ্যাঁ সঞ্জিতা, আজ প্রায় 6-7 বছর আগে, তখন নবম শ্রেণীতে পড়তাম। সবেমাত্র তিন্নির কাছ থেকে ছ্যাঁকা খেয়েছি। ছ্যাঁকা খেয়ে সবসময় ছ্যাঁকার পোস্ট করতাম, কথা বলতাম না গুছিয়ে। তখনই সঞ্জিতার আগমন। সঞ্জিতার সাথে কথা শুরু হলো। ইমোশনাল কথা বলতে বলতে সঞ্জিতার সাথে ভালো পরিচয় হয়ে গেছিল। এক সময় পুরোপুরি ভালো বন্ধুত্ব। আস্তে আস্তে আমি সঞ্জিতার প্রতি আকৃষ্ট হই, ভালোবেসে ফেলি। প্রপোজ করার পর জানতে পারি সঞ্জিতা অনার্স প্রথম বর্ষে পড়েছে, অর্থাৎ আমার থেকে 4 বছরের সিনিয়র। আরেকটা সমস্যা, ধর্মে খ্রিস্টান, কিন্তু তখন দেরি হয়ে গেছিল। আমি সঞ্চিতাতে পুরোপুরি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম। সঞ্চিতাকে বুঝাতে লাগলাম, সঞ্চিতাও বুঝলো। কথাবার্তা জমে গেল। প্রেমিক প্রেমিকা আমরা, সব ঠিক ছিল। কিন্তু কখনো বুঝতেই পারিনি আসলে ফেসবুকে রিয়েল লাভ হয় না। একদিন হঠাৎ সঞ্চিতা ব্রেকআপ বলে দেয়। সেদিন অনেক কেঁদেছিলাম, অনেক বুঝিয়েছিলাম, কিন্তু বুঝেনি। সঞ্চিতা কন্ট্যাক্ট করা বন্ধ করে দেয়। ফেসবুক থেকে ব্লক, নাম্বার ব্লক, এক কথায় যোগাযোগ বন্ধ। তখন সঞ্চিতাকে পাগলের মতো ভালোবাসতাম। এক কথায় ওরে ছাড়া কিছুই বুঝতাম না। হঠাৎ ছেড়ে যাওয়ায় প্রচুর কষ্ট পাই। কয়েকবার তো সুইসাইড করতে গেছিলাম, কিন্তু করিনি। এই সেই সঞ্চিতা যার কারণে আমার এসএসসি পরীক্ষা খারাপ হয়। আজ সেই সঞ্চিতা আমার সামনে দাঁড়িয়ে। অবশ্য এর আগে ছবিতে ছাড়া কোনোদিন দেখা হয়নি সামনাসামনি। সঞ্জিতাও আরিয়ানকে দেখে অবাক। সোজা দৌড়ে এসে সঞ্জিতাকে জড়িয়ে ধরে। আরিয়ান, আই এম সরি, সো সরি, আমি তোমাকে বুঝতে পারিনি। শাওন আর তুষার অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান, ওরাকে চিনিস তুই? সেই সঞ্চিতা মনে পড়ে। কি, এই তো সেই সঞ্চিতা যার জন্য তুই। তোরা একটু বাইরে যাবি? শাওন আর তুষার বাইরে চলে গেল। আরিয়ান আর সঞ্জিতার পাশাপাশি বসে আছে। ভাবতেও পারিনি এত বড় শহরে তোমাকে এত সহজে খুঁজে পাবো। আরিয়ান চুপ করেই আছে। কিছু বলছো না কেন? মনে আছে তুমি আমার জন্য কত পাগলামি করতা? কেন ছেড়ে গিয়েছিলে? তুমি তো জানতাই তখন আমি তোমাকে অতটা ভালোবাসতে পারিনি। আমার বিশ্বাস ছিল ভার্চুয়াল জগতে কিসের প্রেম ভালোবাসা, এগুলো হয় না। তুমি আমার সাথে মজা করছো এসব ভেবেছিলাম। তার উপর তুমি মুসলিম, আমি খ্রিস্টান, সব মিলিয়ে এগুলো মানতে পারছিলাম না। তাই আমার কাছে হারিয়ে যাওয়া ছাড়া অপশন ছিল না, যদিও তোমাকে ভুলতে পারিনি। তাহলে ফিরে আসলে কেন আজ? সব স্বাভাবিক ছিল। এই তো কিছুদিন আগে আমার বিয়ের কথা বলছিল, তখনই আবার তোমার কথা মনে পড়ে যায়। সব থেকে বেশি মনে পড়তেছিল তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। কখনো যদি ফিরে আসো আমি সাদরে গ্রহণ করব, অপেক্ষায় থাকবো। জানি না কি হলো আমার, তোমার বলা প্রতিটা কথা মনে পড়তেছিল। ভালোবেসে ফেলেছি তোমাকে, বুঝতে বাকি ছিল না। তাই তোমার শেষ কথাটা ভাবলাম। তুমি তো আমাকে কথা দিয়েছো যখনই ফিরবে সাদরে গ্রহণ করব, তার জন্য ঢাকাতে চলে আসলাম তোমাকে খুঁজতে। এত সহজে তোমাকে পাবো স্বপ্নেও ভাবিনি। থাকো কোথায় তুমি? এই তো কাছে একটা বাসা নিয়েছি, ওখানেই থাকি। ও, কি হলো, তুমি আমাকে দেখে খুশি হওনি? আমার দিকে তাকাচ্ছ না? আগে তো আমাকে একবার দেখার জন্য কত পাগলামি করতা। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। না, আজকে তোমার সাথে টাইম স্পেন্ড করব। চলো, তুমি তো খুব করে চাইতে যে আমার সাথে কোনো এক রাতে দুজন পাশাপাশি হাঁটতে। চলো আজকে। না সঞ্জিতা, আজ পারবো না, ভালো লাগছে না। আজকে বাসায় চলে যাও, অন্যদিন হাঁটবো। সঞ্জিতা বুঝতে পারলো ব্যাপারটা। আসলে হঠাৎ আরিয়ান যে সঞ্জিতাকে দেখে মানসিকভাবে ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখন, কাল দেখা হবে তাহলে। চলো রিকশায় উঠিয়ে দিয়ে আসি। লাগবে না, আমি যেতে পারবো। সঞ্জিতা অফিস থেকে বেরিয়ে চলে গেল। আরিয়ানের চোখ থেকে পানি বেরিয়ে গেল। শাওনের তুষার পাশে এসে বসলো, আরিয়ানের হাত ধরলো। দোস্ত কাঁদিস না, আমি জানি তুই কত কষ্ট করে সঞ্চিতাকে ভুলেছিলি। বিশ্বাস কর বন্ধু, ওরে খুব জোর ভালোবাসতাম। এমন ভাবে 6-7 বছর পর ফিরে আসবে কল্পনাও করতে পারিনি। এখন কি করবি? নিজেও জানি না কি করব। বরং আমি সঞ্জিতাকে কথা দিয়েছিলাম যে তোমার জন্য আজীবন অপেক্ষা করব। যেভাবে তুমি ফিরো না কেন, আমি তোমাকে সাদরে গ্রহণ করব। প্রায় 4 বছর ওর জন্য অপেক্ষা করেছি, ফিরে আসেনি। কল্পনার বাহিরেই ছিল না 7 বছর পর এভাবে ফিরে আসবে। এই জন্যই ফেসবুক রিলেশন করা ভালো না, এগুলো জীবনে অনেক ক্ষতি করে দেয়। খালি ধোকা ধোকা আর ধোকা। যার সাথে ঘটে সেই বোঝে মজা। যাই হোক বন্ধু, নিজেকে সামলা। এখন তো তোরই সিদ্ধান্ত নিতে হবে, কি করবি। আমাদের সংগঠন থেকে এটা প্রচার করবো যে কেউ যাতে এইসব ফেসবুক প্রেম না করে। জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আপনারা এটা থেকে শিক্ষা গ্রহণ করুন। চুপ কর না ভাই, ভালো লাগছে না।
রাতে আরিয়ান বাসায় ফিরল, রুমে গিয়েই বিছানায় শুয়ে পড়ল। মিথিলা চলে আসলো রুমে। এত দেরি করে ফিরলি কেন? আজকে প্লিজ বকবক করো না, ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে তোর? আমার কি হয়েছে তোর জানতে হবে? বলেছি না ভালো লাগছে না, যা এখান থেকে যা। মিথিলা ভয় পেয়ে গেল, কিছু না বলে চলে গেল। আরিয়ান ভাবতে লাগলো, এখন আমি কি করব? এদিকে আমার দেওয়ার কথা সঞ্জিতার কাছে অঙ্গীকার করেছিলাম, এদিকে বাবা মা নীলার সাথে বিয়ে ঠিক করে রেখেছে, ওদিকে সাদিয়া আর প্রিয়া, কাকে বেছে নিব?